part where we talked about অ্যান্টিজেনিসিটি, ইমিউনোজেনিসিটি এগুলো নিয়ে আমরা কথা বলেছি, এপিটোপ নিয়ে আমরা কথা বলেছি। সেকেন্ডলি আমরা কমপ্লিট অ্যান্টিজেন এবং পার্শিয়াল অ্যান্টিজেন নিয়ে বা হ্যাপটেন নিয়ে কথা বলেছি এবং এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা কথা বলেছি। যে আমরা বলেছি যে কমপ্লিট অ্যান্টিজেন হচ্ছে কি it does two functions. Firstly, it induces antibody formation and then a specific immune response. But in case of antigen, in case of partial antigen or hapten, it will not be able to induce antibody formation. সে antibody formation করতে পারবে না. It will just be able to trigger an immune response. সে একটা immune response trigger করবে, কিন্তু সে antibody formationটা induce করার মতো strong না. আচ্ছা, then we talked about this part, divalent antibody. Valency means binding sites. So here, divalent means সে এই অ্যান্টিবডিটা এট এ টাইম দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে। তো এখানে আমরা দেখছি যে ইন দ্য পিকচার এ নাম্বার পিকচারে তার ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা অ্যান্টিজেন নাই। হিয়ার ইউ ক্যান সি সে তার ক্লোজ প্রক্সিমিটিতে একটাই অ্যান্টিজেন আছে, আরেকটা অ্যান্টিজেন বেশ দূরে আছে। তো ডিউ টু হ্যাভিং দিস অ্যান্টিজেন একটা ফার্দার ডিস্টেন্স, একটু দূরবর্তী ডিস্টেন্সে থাকার কারণে সে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে না। কিন্তু বি নাম্বার পিকচার আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অ্যান্টিজেন তার ক্লোজ প্রক্সিমিটিতে আছে। when they are close together it will be able to bind to both of the antigens at a time এবং it will bind। এই দেখো এখানে দুইটা অ্যান্টিজেন কাছাকাছি আছে, এই কারণে সে দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে গিয়েছে। এইভাবে এই প্রসেসটা ফলো আপ হবে। then we talk about multivalent antigen. Multivalent antigen means এখানে আহ একাধিক অ্যান্টিজেন বাইন্ড করতে পারবে, মানে আর দুইয়েরও বেশি বাইন্ড করে যদি। এখন এখানে 6টা সিনারিও এক্সপ্লেইনড আছে, এ বি সি ডি ই এফ। এখানে কিছু ইন্টারাকশন দেওয়া হয়েছে, ইন্টারাকশনটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। এ আর বি নাম্বারে দেখো, এ আর বি, দিস ইজ এ, দিস ওয়ান ইজ বি। এ অ্যান্ড বি নাম্বারে বলা আছে টু অ্যান্টিজেন্স আর বাউন্ড বাই অ্যান অ্যান্টিবডি এট টু ডিস্টিংক্ট বাইন্ডিং সাইট। এখানে দেখো এতে একটা অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি দুইটা অ্যান্টিজেনের সাথে বাউন্ড করা অবস্থা আছে। বি তেও কিন্তু এরকমই আছে, বি তেও আরেকটা সাইট, 1 নম্বর সাইট, আর বি এর সাইটটা হচ্ছে 2 নম্বর সাইট। এখন এ তে দেখাচ্ছে যে 1 নম্বর সাইটে দুইটা অ্যান্টিজেনের সাথে একটা অ্যান্টিবডি বাইন্ড করে আছে, দুইটা অ্যান্টিজেন কিন্তু সেম অ্যান্টিজেন। আবার বি নাম্বার ফিগারে দেখা হয়েছে একই টাইপ, বাট সাইটটা আলাদা, সাইটটা হচ্ছে 2 নম্বর সাইট। 2 নম্বর সাইটে আমরা দেখছি যে দুইটা অ্যান্টিজেনের 2 নম্বর সাইটের সাথে একটা সিঙ্গেল অ্যান্টিবডি বাউন্ড করা অবস্থায় আছে। এখন এই ধরনের যখন কনফিগারেশন হয় তখন এই বাইন্ডিং এর স্ট্রেংথটা হয় মডারেট, কারণ সে একটা সাইটের সাথে বাইন্ড করছে। ধরো তুমি যদি যে কোনো একটা অ্যান্টিজেনের কথা বলো, সাপোজ আই এম টকিং অ্যাবাউট দ্য লেফট সাইড, তো দিস অ্যান্টিবডি ইজ বাউন্ড টু অনলি ওয়ান সাইড অফ দ্য লেফট সাইড। এই অ্যান্টিবডিটা একটা পার্টের সাথেই বাইন্ড করে আছে। আবার যদি রাইট সাইডের অ্যান্টিজেন নিয়ে কথা বলি, তাহলে সে এখানেও জাস্ট একটা পার্টের সাথেই বাইন্ড করে আছে। যদি এমন হইতো যে একটা অ্যান্টিবডি দুইটা সাইডের সাথে বাইন্ড করছে, তাহলে এটা স্ট্রং হতে পারতো, বাট এখানে এটা স্ট্রং নয়, এটা হচ্ছে মডারেট, আমরা বলি মডারেট স্ট্রেংথ অ্যান্টিবডি বাইন্ডিং। প্যানেল সি তে দাদা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সাইটেই বাইন্ড করা আছে। ফার্স্ট সাইট 1 নম্বর সাইটেও বাইন্ড করা আছে একটা অ্যান্টিবডি, এবং 2 নম্বর সাইটেও বাইন্ড করা আছে আরেকটা অ্যান্টিবডি। এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো ভেরি স্ট্রং বাইন্ডিং, বিকজ দ্য অ্যান্টিবডি ফর্ম স্ট্রং কানেকশন, স্ট্রং একটা কানেকশন করছে দুইটা অ্যান্টিজেনের সাথেই, এবং দুইটা ডিরেকশন থেকে। সে 1 নম্বর সাইটেও করছে, সে 2 নম্বর সাইটেও করছে, মানে আপার সাইট এন্ড লোয়ার সাইট দুইটা সাইটেই সে বাইন্ডিং করতেছে। এই কারণে এইখানে বাইন্ডিং এর পরিমাণ বেশি, যত বেশি বন্ড ফর্মেশন হবে বাইন্ডিংটা ততটা স্ট্রং হবে। এখানে ভেরি স্ট্রং বাইন্ডিং বলা হয়েছে। এইখানে দেখো এই ফিগারটা, বি নাম্বারের ফিগারটা কিন্তু এ নাম্বারের ফিগারের সাথে সেম।
ডি এর ফিগারটা আর এর ফিগারটা কাইন্ড অফ সেম। এখানে যে কথাটা বলছে একই জিনিস, কিন্তু এটাও মডারেট বাইন্ডিং এ হবে। কিন্তু দেখো, একটা সিঙ্গেল অ্যান্টিবডি দ্বারা দুইটা অ্যান্টিজেনের সাথে বাউন্ড করা অবস্থা আছে। এখানে অ্যান্টিবডিটা একটা ব্রিজ আকারে কাজ করতেছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল অ্যান্টিবডি ব্রিজ। এই যে প্যানেল দিতে বলছে সিঙ্গেল অ্যান্টিবডি, এটা কিন্তু এ নাম্বার সিচুয়েশনও সেম। এ নাম্বার সিচুয়েশনে যে মডারেট বাইন্ডিং বলতেছে, এই কিন্তু সেম। দিস ইজ এ সিঙ্গেল অ্যান্টিবডি ব্রিজ। অ্যান্টিবডিটা একটা ব্রিজ আকারে কাজ করতেছে দুইটা অ্যান্টিজেনের মাঝখানে। দেন ই নাম্বার ফিগার আমরা দেখতে পাচ্ছি, the antibody is unable to bind effectively to both antigen। আর ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডিটা ই নাম্বারে দেখো, এই অ্যান্টিবডিটা ব্রিজ ফর্মেশন করতে পারেনি। সে একটা অ্যান্টিজেনের একটা সাইটের সাথে বাইন্ড করছে, আরেকটা অ্যান্টিজেনের আরেকটা সাইটের সাথে বাইন্ড করতে পারেনি। এই কারণে এই পাশেরটাকে সে ধরে রাখতে পারবে না, মানে এই বাম পাশের অ্যান্টিজেনটাকে সে ধরে রাখতে পারবে না। এই ক্ষেত্রে এটা হয়ে যাবে সেপারেশন, এটাকে আমরা বলবো সেপারেশন, আলাদা হয়ে যাবে। এই অ্যান্টিজেনটা কে ধরে রাখতে স্যার, পারবে। ঠিক আছে? হ্যাঁ, স্যার এই ক্ষেত্রে কেন এটা বাইন্ড করতে পারবে না? এটা তো কমপ্লিমেন্টারি আছে তারপরেও। দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সেভারাল সিচুয়েশন। ধরো ওখানে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা থাকে, প্রপার লোকেশনে হোল্ড করলো না। সাপোজ আমরা তো জানি এটা হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের ইন্টারাকশন, তাই না? এখন অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের ইন্টারাকশন হলে যদি এটাকে প্লেস ওয়াইজ আমরা হোল্ড না করতে পারি, যে এটা প্রপার, মানে এটা তো পজিশনের সাথে লিঙ্ক হয়, যে এত নাম্বার অ্যামিনো অ্যাসিডের সাথে এত নাম্বার অ্যামিনো অ্যাসিডের লিঙ্ক হবে। ওইটা যদি পজিশন ওয়াইজ হোল্ড না করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে এই বাইন্ডিংটা সম্ভব হয়নি। তো ধরো ওখানে সে তার দিকে যেই ওরিয়েন্টেশনে থাকার কথা ছিল, যেভাবে সাজানো থাকার কথা ছিল, সেই অনুযায়ী সাজানো নাই, বা আর্মটা একটু ডিসপ্লেসড হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই বাইন্ডিংটা, যেহেতু আর ব্রিজিংটা হয় নাই, সেক্ষেত্রে এটা সেপারেট হয়ে যাবে, এটার সাথে হোল্ড করতে পারবে না। তো দেখা যাচ্ছে যে একই অ্যান্টিবডির একটা আর্ম বাইন্ড করে আছে, আরেকটা আর্ম কিন্তু এখানে বাইন্ড করা অবস্থায় নেই। এখানে একটা আর্ম বাইন্ড করা আছে, আরেকটা আর্ম কিন্তু ছাড়ানো অবস্থা আছে, এটাকে সেপারেশন। আর প্যানেল এফ এ দেখো একটা সেপারেশন আছে, মানে দুইটা অ্যান্টিবডি আছে, কিন্তু প্যানেল এফ এ একটা সেপারেটেড অবস্থায় আছে কিন্তু আরেকটা হোল্ড করে আছে। এই সিচুয়েশনে সেপারেশন হবে না। এই সিচুয়েশনে স্টিল তারা, যেহেতু একটা বাইন্ডিং আছে, দেখো লোয়ার সাইড বা 2 নাম্বার সাইডে অ্যান্টিবডিটা স্টিল দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে আছে, এই কারণে এটা হোল্ড করে। এই কয়েক ধরনের ইন্টারাকশন নিয়ে আমরা বলবো যে এই টাইপের, যদিও এ আর ডি এখানে সেম, অ্যাকচুয়ালি এ আর ডিটা এখানে সেম। Then we talk about the processing and presentation of exogenous antigen by MHC class 2। আচ্ছা, এই ফিগারটা রিপ্লেস করা হয়েছে। এটা তোমাদের যে ইমিউনোলজির নতুন বইটা আমি পড়াচ্ছি সেখান থেকে রিপ্লেস করা হয়েছে। আগের বইতে বা আগের ম্যাটেরিয়ালে বেশ টাফ একটা ফিগার ছিল, সেটা রিপ্লেস করে দেওয়া হয়েছে। একটু সিম্পলিফাইড ভাবে আমরা পড়বো এটা। এটা একটু খেয়াল করো সবাই। এখানে দেখো বলেছে প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন অফ এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেনস আর অ্যান্টিজেন যেটা বাইরের থেকে আসতেছে, তার মানে এটা আমার আমার নিজের প্রডিউস কোনো অ্যান্টিজেন না। তার মানে এটা বাইরের কোনো ব্যাকটেরিয়া থেকে আসতেছে, বা বাইরের কোনো, ধরো ফাঙ্গাস বা অন্য কোনো মাইক্রো অর্গানিজম থেকে আসতেছে। ইট ইজ নট প্রডিউসড বাই মাই সেলস। দিজ আর কল্ড এক্সোজেনাস অ্যান্টিজেন। এখন এক্সোজেনাস অ্যান্টিজেনটা এমএইচসি ক্লাস 2 মলিকিউল কিভাবে রিপ্রেজেন্ট করে, প্রসেসিং ও করে কিভাবে, রিপ্রেজেন্ট করে কিভাবে, সেটা এখন এই ফিগারে দেখানো হচ্ছে। প্রথমত অ্যান্টিজেনটা এ এ দেখো অ্যান্টিজেন দেখো প্রথমে বলছে অ্যান্টিজেন এন্ট্রি, এক্সোজেনাস অ্যান্টিজেন এন্টার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই কাজটা করতেছে তো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ডেন্ড্রাইটিক সেল, এপিসি। এখন প্রথমে অ্যান্টিজেনটা এন্টার করবে। এখানে দেখো আমরা হিস্ট্রি দেখছি, অ্যান্টিজেনটা এন্টার করতেছে সেলের মধ্যে, ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে এন্টার করতেছে। হ্যাঁ, লাইক ম্যাক্রোফাজের ডেন্ড্রাইটিক সেল, বি সেলও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে পারে। এখানে তিনটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কথা বলছে, ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল অথবা বি সেল। এবং দুইটা প্রসেসের কথা বলছে। দুইটা প্রসেসের মাধ্যমে এন্টার করবে। ইদার দে উইল এন্টার বাই এন্ডোসাইটোসিস
অথবা ফ্যাগোসাইটোসিস। দুইটা দুইটা আলাদা ভেজিকল দ্বারা চালিত হয়। এন্ডোসাইটোসিস হলে এন্ডোজোম নামে ভেজিকল কাজ করে, আর ফ্যাগোসাইটোসিস হলে ফ্যাগোজোম নামে একটা ভেজিকল। এটা গিলে ফেলা, দুইটাই কিন্তু গিলে ফেলা, এন্ডোসাইটোসিসও গিলে ফেলা, ফ্যাগোসাইটোসিসও গিলে ফেলা। আর এন্ডোসাইটোসিসের ভেজিকলটা আলাদা, এন্ডোজোম, আর ফ্যাগোসাইটোসিসের ভেজিকলটাও আলাদা, ফ্যাগোজোম। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি, আমরা তো ফুল অ্যান্টিজেনটা, ফুল ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট করবো না, উই উইল জাস্ট প্রেজেন্ট দ্য এপিটপ পার্ট বা দ্য অ্যান্টিজেনিক ছোট্ট একটা প্রোটিন রিপ্রেজেন্ট করবো। এর জন্য কি হবে, এই পুরো ব্যাকটেরিয়াটাকে ডিগ্রেডেশন করে দেওয়া হবে। সেটা কিন্তু সেকেন্ড স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে, যে এটা ডিগ্রেড করে, সরি, এটা এখানে ডিগ্রেড করে দেওয়া হচ্ছে, এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি। এটা করা হচ্ছে একটা পাথের মাধ্যমে, সেই পাথরটার নাম হচ্ছে অ্যান্ডোসাইটিক প্রসেসিং পাথর। এটা হয় হচ্ছে কি মেইনলি, এই যে এন্ডোজোম দেখতে পাচ্ছ, এই এন্ডোজোমটা তো একটা ভেজিকল। আর আমরা জানি আমাদের সেলের মধ্যে একটা অর্গানেল আছে যার নাম হচ্ছে লাইজোসোম, এটাও একটা ভেজিকল। এখন ভেজিকল আর ভেজিকল যেহেতু এরা লিপিড, এটা যেহেতু লিপিড দ্বারা বানানো না, এটা যেহেতু লিপিড মেমব্রেন, দুইটা লিপিড মেমব্রেন একে অপরের সাথে ফিউজ করে। আর লাইজোজোমের মধ্যে থাকে হচ্ছে কি লাইসোজাইম। লাইসোজাইম কিন্তু আমরা জানি যে এটা ডিগ্রেড করে ফেলে, এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া, অ্যান্টি ব্যাকটেরিয়াল পার্টিকেল বা মাইক্রোবিসাইডাল পার্টিকেল, মানে মাইক্রোবকে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। তো এই দুইটা ভেজিকল যখন ফিউজ করবে, তখন লাইজোসোমটা এর সংস্পর্শে আসবে এবং এটাকে ব্রেক ডাউন করে ফেলবে। ব্রেক ডাউন করে ফেলে এই যে স্মল আর অ্যান্টিজেন হয়ে যাচ্ছে এখানে। স্মল স্মল আমরা দেখতেছি যে বড় একটা ব্যাকটেরিয়া ব্রেক ডাউন হয়ে এখানে স্মল পার্টিকেল হয়ে গেছে, এইটাই। দেন এইটার সাথে দেখো, এই পর্যায়ে ব্রেকডাউন হয়ে যাওয়ার পর এই পর্যায়ে কিন্তু এই ভেসিকলের মধ্যে এর সাথে বাইন্ড করতেছে MHC ক্লাস 2। কারণ এক্সোজেনাস অ্যান্টিজেন প্রেজেন্ট করতে গেলে ক্লাস 2 মলিকিউল লাগে, এখানে ক্লাস 2 মলিকিউল দ্বারা বাইন্ড করতেছে। ফাইনালি MHC ক্লাস, এটা কিন্তু হচ্ছে সেলের ভিতরে, বাইন্ডিংটা MHC এর সাথে বাইন্ডিংটা হচ্ছে সেলের ভিতরে। ফাইনালি এই ভেসিকলটার এক্সোসাইটোসিস হচ্ছে, মিন্স এটা সেলের বাইরের দিকে চলে যাচ্ছে এই ভেসিকলটা। এবং ফাইনালি এই এমএইচসি মলিকিউলটা সেলের বাইরের দিকে এক্সপোজড অবস্থায় আছে, এবং এটার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ডিগ্রেডেড অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনটা এখানে বাইন্ড অবস্থায় আছে। এটাকে আমরা বলতেছি সারফেস প্রেজেন্টেশন। ফোর্থ স্টেপ, সারফেস প্রেজেন্টেশন। এমএইচসি বাইন্ড করার পরে সে সারফেসের উপর চলে যাবে, কারণ তাকে অন্য সেলকে দেখাতে হবে, এটা প্রেজেন্ট করতে হবে, যেহেতু সে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাকে এটা প্রেজেন্ট করতে হবে। এই জন্য এটাকে বলে সারফেস প্রেজেন্টেশন। এন্ড ফাইনালি, যেহেতু এটা MHC ক্লাস 2, তুমি এর সাথে CD4 T সেলকে ইন্টারাক্ট করতে দেখবা। CD4 T সেল ইন্টারাক্ট করবে এবং হেল্পার T সেল তার রেসপন্স গুলো এখান থেকে দেখা। এটা হচ্ছে গিয়ে এক্সোজেনাস অ্যান্টিজেন। কিন্তু যদি অ্যান্টোজেনটা এন্ডোজেনাস হয় তাহলে পাথওয়েটা ডিফারেন্ট। এটা হচ্ছে এন্ডোজেনাস পাথওয়ে, এন্ডোজেনাস অ্যান্টিজেনের পাথওয়েটা। তাহলে দেখো যে, এক মিনিট, একটু নিচে নেমে গেছে, কানেক্ট করে স্লাইডটা প্রোভাইড করতে, মানে ওভারল্যাপ হয়ে গেছে। Okay, এখানে আমরা দেখতেছি যে প্রথমত এটাকে আমরা বলতেছি এন্ডোজেনাস অ্যান্টিজেন, মানে এই অ্যান্টিজেনটা বাইরের থেকে আসতেছে না সোললি, এটা আমার বডিতে প্রডিউস হচ্ছে। এই ক্ষেত্রে মলিকিউল গুলো চেঞ্জ হয়ে যাবে, প্রসেসিংটাও চেঞ্জ হবে, দুটো কিন্তু আলাদা কোয়েশ্চেন। MHC ক্লাস 1 হলে এক রকমের প্রেজেন্টেশন, ক্লাস 2 হলে আরেক রকম প্রেজেন্টেশন। এটাকে আমরা ক্লাস 2 দেখছি, এখন ক্লাস 1টা দেখতেছি। এখন ক্লাস 1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এন্ডোজেনাস অ্যান্টিজেন, মানে আমার নিজের সেল দ্বারা প্রডিউসড অ্যান্টিজেন। আমার সেল দ্বারা প্রডিউসড অ্যান্টিজেন দুই ক্যাটাগরি হতে পারে। প্রথমত, এটা হতে পারে এমন একটা অ্যান্টিজেন যেটা ভাইরাস আসছে এবং ভাইরাস আমার সেলকে ইউজ করছে রেপ্লিকেশন করতে, তখন কিছু প্রোটিন প্রডিউস হবে, এটাকে আমি এন্ডোজেনাস প্রোটিন বলবো, কারণ ওই প্রোটিনটা আমার সেলের মধ্যেই প্রডিউস হয়েছে। অথবা অথবা
আমার সেল যদি ক্যান্সারাস সেল হয়, তাহলে সেক্ষেত্রে আমার সেলে কিছু অ্যাবনর্মাল প্রোটিন প্রডিউস হবে। সেই অ্যাবনর্মাল প্রোটিনটাও কিন্তু এন্ডোজেনাস অ্যান্টিজেন, কারণ দ্যাট ওয়াজ প্রডিউসড মাই ওন সেলস, নট বাই সাম আদার সেল। এটা কিন্তু অন্য কোনো সেল দ্বারা প্রডিউস, এটা আমার সেল দ্বারা প্রডিউস। এখন এখানে প্রচুর, দেখো এই যে ভাইরাসটা নিচের দিকে দেখো, ভাইরাসটা কিন্তু প্রথমে এন্ট্রি করলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসটা এন্টার করছে এবং ভাইরাল ডিএনএ তে এন্টার করছে। ডিএনএ থেকে কি হয়েছে? এমআরএনএ হয়েছে। এমআরএনএ থেকে ভাইরাস কিন্তু তার নর্মাল প্রসেসটা সেন্ট্রাল ডগমা চালনা করতেছে, করলে কি হলো, এই যে রাইবোজোমে গেল এমআরএনএটা, দেন ইউ গেট দ্য ভাইরাল প্রোটিন। এই যে আমরা ভাইরাল প্রোটিনটা পেয়েছি, এই ভাইরাল প্রোটিনটাই কিন্তু সেই অ্যান্টিজেন। প্রথমত ভাইরাল প্রোটিনটা প্রডিউস হবে এই যে ফার্স্ট স্টেপে। এখানে কিন্তু প্রথম স্টেপটা কিন্তু কোনো কিছু গিলে ফেলা না, প্রথম স্টেপটা হচ্ছে প্রোডাকশন। প্রথমত যেহেতু এটা তোমার সেল দ্বারা প্রডিউসড অ্যান্টিজেন, so it needs to be produced inside your cell. The first step is antigen production. In the second step, we are degrading this enzyme. হুম, যেহেতু আমরা এই যে প্রোটিনটা, এই যে বড় প্রোটিনটা, এটাকে রিপ্রেজেন্ট করবো না, এটা ছোট খণ্ডকে রিপ্রেজেন্ট করলেই আমার হয়ে যাচ্ছে। তো এই প্রোটিনকে প্রোটিয়েজ এনজাইম দ্বারা বা প্রোটিওজোম দ্বারা ভাগ করা হচ্ছে ছোট ছোট পেপটাইড, মানে একে স্মল চেইনে কনভার্ট করা হচ্ছে। দেন এটাকে ইআর এ ট্রান্সপোর্ট করা হলো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতেছি ইআর এর মধ্যে যা আছে, এবং ইআর থেকে ভায়া, এখানে দেখো একটা ট্যাপ ট্রান্সপোর্টার, এখানে কিছু ট্রান্সপোর্টার প্রোটিন আছে। এই প্রোটিন গুলোই অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশনটা ঘটাচ্ছে। এই যে সাইটোপ্লাজম থেকে সে গেল ইআর এর মধ্যে, এই ইআর এর মধ্যে ট্যাপ ট্রান্সপোর্টারটাকে নিয়ে গেছে। দেন দেখো এটা গলজি বডিকে পাস করতেছে। গলজি বডির থ্রু পাস করার ক্ষেত্রে এটাতে প্রসেসিং হচ্ছে। ফাইনালি গলজি বডির মধ্যেই আমরা দেখতেছি একটা ভেজিকল হয়েছে। সেই ভেজিকলে এমএসসি ক্লাস ওয়ান মলিকিউল আছে, এবং সেই ক্লাস ওয়ান এর সাথে এই যে ছোট ভাবে কাটা পেপটাইড, স্মল কাটের কাটেড পেপটাইড, যে আমরা বলতেছি যে প্রোটিয়েজ দ্বারা আমরা কাট করতেছি, সেই স্মল পেপটাইড গুলা বাইন্ড করতেছে এমএসসি ক্লাস ওয়ান এর সাথে, বিকজ ইট ইজ এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস অ্যান্টিজেনে এমএসসি ক্লাস ওয়ান বাইন্ড করবে। তো ক্লাস ওয়ানটা বাইন্ড করতেছে। দেন দ্য লাস্ট স্টেপে আমরা আবার দেখতেছি কি সেই সারফেস প্রেজেন্টেশন হচ্ছে, বিকজ এটাও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সো ইট উইল প্রেজেন্ট দ্য অ্যান্টিজেন টু আদার সেল। ফাইনালি যেহেতু এটা ক্লাস ওয়ান এমএসসি মলিকিউল, সিডি8 টি সেল ইন্টারাক্ট করবে, সিডি4 করবে, এখানে সিডি8 করবে। আমরা আগে যেটা পড়ছি যে ক্লাস টুর সাথে সিডি4, ক্লাস ওয়ানের সাথে সিডি8, ওইটাই সবসময়। তো এইভাবে এই দুইটা পাথওয়ে কমপ্লিট হয়। ক্লিয়ার তোমাদের কাছে এটা, দুইটা পাথওয়ে? জি স্যার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু সামনের দিকে আগাই। এখানে এই স্লাইডে আসলে এমন কিছু কথা বলছে যে কথাগুলো আমরা আগে থেকেই জানি, জাস্ট একটা রিক্যাপ দেওয়া হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি তোমাকে একটু রিমাইন্ড দেওয়া হচ্ছে, লেকচার 7 এর রিমাইন্ড দেওয়া হচ্ছে। যেমন ধরো প্রথমে বলছে একটা নেচার বলছে, তো এটা বলছি যে নেচার অফ টিসিআর সিগন্যালিং, টি সেল রিসেপ্টরের সিগন্যালিং এর নেচারটা কেমন, এটা নিয়ে কথা বলছে। প্রথমত বলছে অ্যান্টিবডিজ টার্গেট নাইভ নেটিভ অ্যান্টিজেন। নেটিভ অ্যান্টিজেন বলতে আমি বলতেছি যে অ্যান্টিজেনটা ফ্লুইডে পাওয়া যাচ্ছে, আনড্যামেজড অ্যান্টিজেন। আচ্ছা, বডিতে যখন একটা পার্টিকেল বাইরে থেকে ঢোকে, একটা অ্যান্টিজেন বাইরে থেকে ঢোকে, তখনও কিন্তু এটা, ধরো এটা ফার্স্টলি তোমার বডিতে যদি এটা আগে অ্যাটাক করে থাকে, তাহলে বডিতে অ্যান্টিবডি আছে, তাহলে এটা অ্যান্টিবডির সাথে এটা বাইন্ড করবে। কিন্তু যখন সেটা বাইন্ড করতেছে তখন কিন্তু তাকে অলরেডি অন্য কোনো সেল গিলে ফেলে নাই, তার সাথে ফ্যাগোসাইটোসিসও হয় নাই, তার সাথে অন্য কোনো ইমিউনো রিয়াকশন হয় নাই। তার মানে এটাকে আমরা বলতেছি আনড্যামেজ অ্যান্টিজেন। আনড্যামেজড, এর সাথে কোনো ড্যামেজ হয় নাই, একে ছোট করা হয় নাই, কেটে ছোট করা হয় নাই, একে প্রসেস করা হয়নি। তো এখানে বেসিক ডিফারেন্সটা বোঝাচ্ছে বি সেল আর টি সেলের। বি সেল তো অ্যান্টিবডি দ্বারা কাজ করে, তো অ্যান্টিবডি কিন্তু নেটিভ অ্যান্টিজেন বা আনড্যামেজড অ্যান্টিজেনকে নিয়ে কাজ করে, যেটা থাকে ফ্লুইডের মধ্যে। এটা কোনো সেলের মধ্যে না, এটা ফ্লুইডের মধ্যে আছে, বডিতে যে ফ্লুইড সেই ফ্লুইডে, এবং নিউট্রালাইজ করে
by their binding to the surface structure এবং অ্যান্টিবডি পরে থাকে ইফেক্টর ফাংশন দ্বারা। আমরা ইফেক্টর ফাংশন আগের ক্লাসে পড়ছি যে অ্যান্টিবডি কার কার সাথে কাজ করে, এটা আমরা পড়ছি আগের ক্লাসে। ইন কন্ট্রাস্ট ইফেক্টর টি সেল রিকগনাইজ ইনফেক্টেড সেলস ভায়া displaying vectors from intracellular, কিন্তু টি সেলের ক্ষেত্রে কথাটা আলাদা। আমরা টি সেলের ক্ষেত্রে দেখলাম যে আগে ইন্টারনালাইজেশন হয়। প্রথমে আমরা একটু আগে দুইটা পার্থক্য দেখলাম যে টি সেল কিন্তু আগে সেলের ভিতরে জিনিসটাকে নিচ্ছে, এটাকে প্রসেস করতেছে, দেন প্রেজেন্ট করতেছে, প্রেজেন্টেড হচ্ছে। তো টি সেল যখন এই যে একটু আগে আমরা দেখলাম যে এই যে দুইটা পার্থক্য, এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এ একটা এমএসসি মলিকিউলের মাধ্যমে টি সেলকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যে অ্যান্টিজেনটাকে রিপ্রেজেন্ট করতেছে এটা তো অলরেডি প্রসেসড হয়ে গেছে, এটাকে তো কাটা হয়েছে, এটাকে তো সেলের ভিতরে নিয়ে একবার প্রসেস করা শেষ। তাহলে টি সেল যখন এটাকে দেখতে পায় ততক্ষণে এটার একবার প্রসেসিং হয়ে গেছে। এই কথাটা আমরা বলতেছি। বি সেল কিন্তু আনড্যামেজড অ্যান্টিজেন ডিটেক্ট করে, বা অ্যান্টিবডি কিন্তু আনড্যামেজড অ্যান্টিজেন ডিটেক্ট করে, কিন্তু টি সেল কিন্তু এমন অ্যান্টিজেন ডিটেক্ট করতেছে যেটা প্রসেসড হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা বলতেছি যে কিছু বেসিক কথা, যে সিডি ফোর টি সেল সেকেন্ড প্যারাগ্রাফে বলে সিডি ফোর টি সেল কো রিসেপ্টর হয়। আমরা জানি যে টি সেলে দুইটা কো রিসেপ্টর আছে, সিডি ফোর আর সিডি এইট। সিডি ফোর আছে ক্লাস টু মলিকিউলের সাথে এবং হেল্পার টি সেলের সাথে। আর এটা কাজ করে মেইনলি সিডি ফোর এর বা হেল্পার টি সেলের দুইটা কাজ আছে mainly। প্রথম কাজ হলো বি সেলকে ম্যাচিউর করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করা। দুইটা ফাংশন। ফার্স্ট ফাংশন ইজ to mature the B cells and to activate the cytotoxic T cell. হেল্পার টি সেলের কাজ হচ্ছে এই দুটো, এটা আমরা আগেও পড়েছি, রিক্যাপ যাচ্ছে। দেন বলতেছে যে অন দা আদার হ্যান্ড সিডি এইট মলিকিউল গুলা কিন্তু এমএসসি ক্লাস ওয়ান এর সাথে ইন্টারাক্ট করে, যেটা আমরা একটু আগে পড়লাম যে এমএসসি ক্লাস ওয়ান এর সাথে ইন্টারাক্ট করবে। এবং এটা দেখো, এটা যেহেতু সেলের ভিতরে অ্যান্টিজেন, মানে ভাইরাসটা কিন্তু সেলের ভিতরে আছে, ভাইরাসের যে ডিএনএটা এটা কিন্তু সেলের ভিতরে আছে, তার মানে ওই সেলটাকে ডিরেক্টলি ডিস্ট্রয় করতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ ডিরেক্টলি অ্যাক্টিভেটিং দ্য সাইটোটক্সিক টি সেল বা সিডি এইট টি সেল। এইভাবে কাজ করে হচ্ছে কি সিডি এইট টি সেল, তার কিন্তু সে কিন্তু বি সেলকে কোনো সিগন্যাল দিচ্ছে না। তো বি সেলের সাথে এখানে কিন্তু সিডি এইট টি সেল বা এটার সাথে ইন্টারাকশন হচ্ছে না। ফাইনালি যে কথাটা বলছি এটাও আমরা লাস্টে রিক্যাপ করছি গত লেকচারে, যে টি সেল রিসেপ্টরের সাথে থাকে হচ্ছে সিডি থ্রি, সেই সিডি থ্রির সাথে আমরা দেখছি যে গামা ডেল্টা এপসাইলন এবং জেটা সাবইউনিট, এবং এই সিডি থ্রি এর শেষের দিকে আইটেম থাকে, ইমিউনো রিসেপ্টর টাইরোসিন বেসড অ্যাক্টিভেশন মোটিভ, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। আইটেম থাকে, এই আইটেমে ফসফোরাইলেশন হয়, মানে এখানে দুইটা টাইরোসিন রেসিডিউ আসে, সে টাইরোসিন রেসিডিউর সাথে ফসফোরাইলেশন হবে এবং এইভাবে পরের দিকের সিগন্যাল গুলো অন হয়ে যাবে, ডাউনস্ট্রিম সিগন্যাল যেটা। আর এটা তো সেলের উপরে, এটা তো তোমার প্লাজমা মেমব্রেন এলাকায় কি সিগন্যালিং হচ্ছে, এটা তো সেলের ভিতরে যাইতে হবে, ভিতরে যাওয়ার কাজটা এরপর শুরু হবে। এটাকে বলতেছি এই, তার মানে এই যে আইটেমের ফসফোরাইলেশনের মাধ্যমেই পরবর্তী সিগন্যালটা ইনিশিয়েট হবে। ওকে, আমরা মনে হয় একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আসবে, আমি এখন নিয়ে নিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি রেসপন্ড করবে। তানজুম চৌধুরী, Yes, sir. আরিনা ইসলাম, প্রেজেন্ট স্যার। রাস্তবা আনাম, রাস্তবা আনাম আইডিএস আসামি, মুরমুন, প্রেজেন্ট স্যার। আরজি আক্তার, Present, sir. সানজিদা শওকত মিম, প্রেজেন্ট স্যার। সানজিদা আলম, Present, sir. মাহি, Present, sir. ফাইজা হাসান, প্রেজেন্ট স্যার।
আসমা, প্রেজেন্ট স্যার। মুনিয়া, প্রেজেন্ট স্যার। তাসনিয়া, তাবাসসুম, গেস মাহিরুন নিসা, ইয়েস স্যার। অ্যানি, প্রেজেন্ট স্যার। সুরাইয়া, প্রেজেন্ট স্যার। শাওলি, প্রেজেন্ট স্যার। আনিকা তাসিম, আনিকা তাসিম, ওকে, অনিন্দিতা রয়, প্রেজেন্ট স্যার। সামিয়া তাসনিম, প্রেজেন্ট স্যার। মুন্না, প্রেজেন্ট স্যার। মুবাশশারা, প্রেজেন্ট স্যার। নীলিমা, প্রেজেন্ট স্যার। লামিয়া, প্রেজেন্ট স্যার। আনিশা, প্রেজেন্ট স্যার। হাফসা, হাফসা আছো, ইয়েস স্যার। মরিয়াম, ইয়েস স্যার। লিয়ানা, প্রেজেন্ট স্যার। ঐশ্বর্য, নাজনীন, হাফসা, ইয়েস স্যার। পূজা, ইয়েস স্যার। মিম, প্রেজেন্ট স্যার। ঐশী, বেশি আসেনি, ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। আমরা এখন আমাদের দেখতে এটা জাস্ট একটা রিক্যাপ দিল, তোমরা এতক্ষণ এতদিন যা যা পড়ছো ওইটাই জাস্ট, ওইটাই আবার একই ফিগারে কিন্তু দেখাচ্ছে, জাস্ট রিক্যাপ যাচ্ছে এটা, যে দেখো বাম পাশের ফিগার আমরা দেখতে পাচ্ছি, যদি হেল্পার টি সেল হয় তাহলে CD4 মলিকিউল হবে, এবং ওই পাশে দেখো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কি আছে, MHC ক্লাস 2, তো হেল্পারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে MHC ক্লাস 2। এটা আমরা আগেই অনেকবার পড়ছি, জাস্ট একটু দেখানোর জন্য, কারণ সামনে আরো কিছু রিলেটেড ম্যাটেরিয়াল আছে। ইন দ্য কেস অফ সাইটোটক্সিক টি সেল, যদি আমরা CD8 সেলের কথা বলি, তাহলে এখানে দেখো এই সাইটোটক্সিক টি সেলের সাথে একটা CD8 4 রিসেপ্টর আছে, এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে কিন্তু MHC ক্লাস 1 আছে। এগুলো কিন্তু আমরা ভুলে যাবো না, কিন্তু এগুলো কিন্তু খুবই বেসিক, মানে এগুলোতে উল্টোপাল্টা করলে কিন্তু আসলে কনসেপ্টে তুমি এটা ইন্ডিকেট করবে যে তোমার কনসেপ্টটা রং, তুমি ভুল কিছু শিখছো বা তোমার প্রিপারেশনটা ঠিক না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এই আগের দিনও কিন্তু এই ফিগারটা আমরা দেখছি, এখানে কিন্তু এই যে দেখতেছি যে টি সেলের সাথে যে একটা গামা ডেল্টা আর এপসাইলন ডেল্টা, এই যে গামা এপসাইলন আর ডেল্টা এপসাইলন দুটা দুইটা যে মলিকিউল থাকে, আমরা করছি দুইটা CD3 মলিকিউল থাকে, গামা এপসাইলন আর ডেল্টা এপসাইলন, এটা এখানে আছে। আর এই পাশে দেখো সেই দুইটা জেটা চেইন আছে, জেটা চেইন এই প্রত্যেকটার গায়ে কিন্তু আইটেম আছে, দেখতেছো ব্ল্যাক করে প্রত্যেকটার গায়ে, মানে প্রত্যেকটার গায়ে সেই টাইরোসিন বেসড অ্যাক্টিভেশন মোটিভ আছে, এবং যে এই টাইরোসিন গুলোর সাথে ফসফেট অ্যাড হয়ে যাবে, একইভাবে অ্যাক্টিভেট হবে, ফসফেট অ্যাড হবে, এবং এগুলো অন হয়ে যাবে, টার্ন অন হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে নেচার অফ টিসিআর সিগন্যাল। দেন আমরা এখন একটু কমপ্লেক্স হবে কোন দিক দিয়ে, যে আমরা পড়তেছি যে হেডিংটা পড়ো, সিগন্যালিং পাথওয়ে ডাউনস্ট্রিম অফ টিসিআর সিগন্যালিং। আমরা কিন্তু টিসিআর এর সিগন্যালিং করতেছি, এবং আমরা কোন অব্দি পড়লাম, আমরা বললাম যে আইটেম ফসফোরাইলেট হয়েছে, এই অব্দি আমাদের পড়া শেষ। প্রথমে টিসিআর এর সাথে অ্যান্টিজেন বাইন্ড করছে, এবং অ্যান্টিজেন বাইন্ড করার কারণে এই যে টিসিআর এর সাথে অ্যান্টিজেন বাইন্ড করছে, বাইন্ড করার কারণে এই যে CD3 আছে, দুইটা CD3, গামা ডেল্টা, গামা এপসাইলন আর ডেল্টা এপসাইলন, এইগুলোর গায়ে আইটেমে ফসফোরাইলেশন হয়েছে, এবং যে জেটা চেইন আছে দুইটা, সেখানেও ফসফোরাইলেশন হয়েছে আইটেমের উপর। এই অবধি কিন্তু আমরা আছি অলরেডি হাফ ওয়ে, কিন্তু তারপরে কি হয় এটা নিয়ে আমরা পড়তেছি ডাউনস্ট্রিম তারপরে কি হয়। তারপরে এখানে আমরা দেখতেছি এই যে আমরা কিন্তু অলরেডি এইখানে আছি, এই স্টেপে, এই যে আমরা জানি যে যে ফসফেট অ্যাড করা, এটা আমরা পড়ছি যে লিম্ফোসাইট কাইনেজ এই কাজটা করে। লিম্ফোসাইট স্পেসিফিক একটা কাইনেজ আছে যেটাকে আমরা বলি LCK,
এটা তো আমরা লাস্ট ক্লাসে পড়ছি না, মনে আছে তোমাদের এলসিকে কাইনেজের কথা? জি স্যার। ওকে, এটা এলসিকে কাইনেজ। তো এই যে ফসফেট অ্যাড করাটা, আইটেমের সাথে যে ফসফেট অ্যাড হচ্ছে, এটা কিন্তু এলসিকে কাইনেজ করতেছে। হ্যাঁ, তো এলসিকে কাইনেজ অব্দি কিন্তু আমরা আছি, এই অব্দি আমাদের পড়া শেষ। দেন বলতেছে এই যে এলসিকে কাইনেজ যে আইটেমকে ফসফোরিলেট করলে, সেকেন্ড প্যারাতে বলছে এই যে 2 নাম্বারে, এই যে এলসিকে কাইনেজ যে আইটেমকে ফসফোরিলেট করলো, এটা ডকিং সাইট ক্রিয়েট করে ফর অ্যানাদার প্রোটিন, যা হলো জ্যাপ 70 বলে। ডকিং বলতে তোমরা কি বুঝো বলো তো? ডক করা মানে কি? ডক বলতে কি বুঝো? ডক শব্দটা ডকিং স্যার ভিতরে ঢুকিয়ে নেওয়া এই টাইপের কিছু। না, এটা একটু Bind. ডকিং মানে, হ্যাঁ, বাইন্ড করে। ডকিং মানে কাইন্ড অফ বাইন্ড করে। কিভাবে বাইন্ড করে আমি বলি। ডক মানে ডক শব্দটা কিন্তু আমরা অন্য জায়গাতেও শুনি। কোথায় শুনি বলো তো? এই শব্দটা কোথায় শুনো তোমরা? ডকিং বা ডগ, এই শব্দটা কোথায় শুনো তোমরা? রিয়েল লাইফে, আমাদের বাস্তব জীবনে আমরা কোথায় শুনি এই শব্দটা? তোমরা নদী বা বন্দর, এক্ষেত্রে ডক শব্দটা শুনে থাকো না? বন্দরে, নদী বন্দরে ঘাটের সাথে কোনো কিছু বাইন্ড করে। ধরো ঘাট, নদীতে একটা ঘাট থাকে, সেটা একটা ফেরি ঘাট হতে পারে, লঞ্চ ঘাট হতে পারে, জাহাজের ঘাট হতে পারে। ওটাকে ডক বলে না? স্যার জানি না স্যার। তোমরা জানো না? আচ্ছা, নদ- আচ্ছা, নদী বা জাহাজ, যেখানে নদীতে যেখানে যে ঘাটের সাথে জাহাজটা বাইন্ড করে, বা লঞ্চটা বাইন্ড করে, বা ফেরিটা বাইন্ড করে, ওটাকে বলেছে ডক। এখন ওই ডকের সাথে গিয়ে বাইন্ড করে, ডকের সাথে কি ওখানে কিন্তু অনেকগুলা কি থাকে, রশি দিয়ে বাঁধার মতো। যারা লঞ্চে ট্রাভেল করছে দেখছো না, যে রশি দিয়ে বেঁধে রাখে জাহাজটাকে বা ইটাকে, হ্যাঁ মোটা স্যার। মোটা রশি দিয়ে। জি স্যার। হ্যাঁ, ওই যে জাহাজটাকে আটকে রাখতেছে ওইখানে, এইটাকে বলতেছে যে ডকিং। এই প্রসেসটা, ওই জাহাজটাকে বা ওই জাহাজটা কিন্তু ফ্লোট করতে পারে, ওই ফেরিটাও ফ্লোট করতে পারে, ওই লঞ্চটাও ফ্লোট করতে পারে, চলতেও পারে একা। কিন্তু ওই সময়, যে সময়ের বাইন্ডিং করা দরকার, সেই সময় এসে সে ওখানে এসে লেগে যাচ্ছে। এই পার্টটাকে, এই যে সিচুয়েশন ওয়াইজ তার ওখানে অ্যাটাচড হওয়া, এটাকে আমরা বলছি ডকিং। একই জিনিসটা এখানে হচ্ছে। যখন ফসফোরাইলেশন হচ্ছে, তখন আইটেমের গায়ে ফসফেট, এটা হলো আইটেমের গায়ে হলুদ হলুদ এখানে দেখা যাচ্ছে ফসফেট অ্যাড হচ্ছে, তখন এখানে একটা প্রোটিন বাইন্ড করার মতো জায়গা ক্রিয়েট হয়েছে। সেই প্রোটিনটার নাম হচ্ছে জ্যাপ 7। সেই ওইটাই ওখানে বাইন্ড করবে ওই মুহূর্তে, জ্যাপ 70 বাইন্ড করবে। এখন এই জ্যাপ 70 বাইন্ড করলে জ্যাপ 70 সাথেও কিন্তু একটা ফসফেট অ্যাড হয়ে গেছে, মানে জ্যাপ 70 অন হয়ে গেছে, এক্সপ্রেশনটা অন হয়ে গেছে। ফাইনালি এই জ্যাপ 70টা আরো কিছু মলিকিউলকে ফসফোরাইলেট করবে। ধরো এই যে তার মধ্যে মেইন একটা হচ্ছে যে ল্যাট, LAT, দেখছো? ল্যাট, এটা একটা মেইন, আরো কয়েকটা আছে, জাস্ট এগুলা তোমরা নামগুলাই করবে, জাস্ট GADS, ল্যাট, GEF, এই মলিকিউল গুলাকে অ্যাক্টিভেট করবে। এগুলোর সাথে জাস্ট দেখো একটা একটা করে ফসফেট অ্যাড করছে, এখানে কিন্তু পুরোটাই ফসফোরাইলেশন বেস সিগন্যাল। সবকিছু দেখো, যারাই অ্যাক্টিভেট হচ্ছে প্রত্যেকের সাথেই ফসফেট অ্যাড হচ্ছে, এভরিওয়ান, প্রত্যেকের সাথে ফসফেট অ্যাড হচ্ছে। তো এটা একটা ফসফোরাইলেশন বেসড সিগন্যালিং। এখন এই সিগন্যালিং গুলো অন হওয়ার পরে তুমি দেখতেছো ডান পাশে কিছু জিনিস আছে, যে কিছু পাথওয়ে অন হয়ে যাচ্ছে। এই সিগন্যালিং গুলো, এই মলিকিউল গুলো অন হওয়ার পরে, এগুলোকে বলে অ্যাডাপ্টর মলিকিউল। অ্যাডাপ্টর মলিকিউল মানে হচ্ছে গিয়ে দুইটা পাথওয়ের মাঝখানে মিডিয়েটর মলিকিউল। এগুলো আমরা আগেও পড়ছি, অ্যাডাপ্টর মলিকিউল। অ্যাডাপ্টর আমরা পড়ি যে ফোনে অ্যাডাপ্টর, চার্জিং অ্যাডাপ্টর, আমরা অ্যাডাপ্টর পড়ি। অ্যাডাপ্টর মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো। এখন আমরা 3 পিন টু 2 পিন ক্লাব বা প্লাগ ইনের ক্ষেত্রে আমরা কনভার্টার ইউজ করি মাঝখানে, এই ক্ষেত্রে অ্যাডাপ্টার। দুইটা পাথওয়ের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে, একটা মলিকিউল। তো এই যে মলিকিউল গুলো এখানে দেখতেছি, এগুলো সবকিছু, এই সবগুলো হচ্ছে কি ব্রিজিং মলিকিউল, এবং এগুলা পরবর্তী পাথওয়েকে অ্যাক্টিভেট করবে। কি কি পাথওয়ে দেখতে পাচ্ছি? PKC, প্রোটিন কাইনেজ C মিডিয়েটেড পাথওয়ে, ক্যালসিয়াম মিডিয়েটেড পাথওয়ে, G প্রোটিন মিডিয়েটেড পাথওয়ে, রাস পাথওয়ে, RSE পাথওয়ে,
এগুলোর কারণে এই পাথওয়ে গুলো অন হচ্ছে। পাথওয়ে গুলোর নাম করলাম আমরা, 4টা 5টা পাথওয়ে এখানে আছে। এই পাথওয়ে গুলোর কারণে জিন এক্সপ্রেশনে চেঞ্জ হচ্ছে, কারণ তোমার গায়ে অ্যান্টিজেন বাইন্ড করছে, তোমার তো জিন এক্সপ্রেশন চেঞ্জ হইতে হবেই, তোমার তো রিয়াক্ট করতে হবে। তো সবসময় তো যে সেলটা CD4 T সেল বা CD8 T সেল, সে তো সবসময় প্রিপেয়ার্ড না, সে তো সবসময় প্রোটিন এক্সপ্রেস করে বসে নাই যে কখন আসবে। প্রোটিন তো তুমি কন্টিনিউসলি এক্সপ্রেস করে বসে থাকতে পারবে না, প্রোটিন তো নষ্ট হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়। তো সে যখন সিচুয়েশন আসতেছে যে যখন তাকে অ্যান্টিজেন অ্যাটাক করছে, ইট ইজ প্রডিউসিং দ্য অ্যান্টিবডি বা ইট ইজ ট্রিগারিং দ্য ইমিউন রেসপন্স, এবং ইমিউন রেসপন্সকে ট্রিগার করলে তখনই তখনই সে কিন্তু এই পাথওয়ে গুলো অন করবে এবং অন্যান্য প্রোটিন গুলো প্রডিউস করা শুরু করবে, যেটা তার ইমিউন রেসপন্স দেখানোর জন্য জরুরি। সেটা শুধু একটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট কাজ। তো সেই কাজটা এর মাধ্যমে হচ্ছে এই পাথওয়েটা। এই পাথওয়েটা ওই রিপ্লেস করে দেওয়া হয়েছে তোমাদের ওই বই থেকে। নতুন যে বইটা, ওইটা আমি আজকে আপলোড দিয়ে দিব, ওই বইটা একটু ইজিয়ার তোমাদের আগের বইটা থেকে। ওকে, ক্লিয়ার এই পাথওয়েটা তোমার কাছে? জি স্যার। আচ্ছা, আমি একটা 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে একটা কাজের জন্য। ওকে, আই থিঙ্ক এটা হচ্ছে লাস্ট পাথওয়ে আমাদের আজকের জন্য, নাকি আমি বুঝতেছি না। পাথওয়েটা এরপর আরো পাথওয়ে আছে কিনা আমি জানি না, কিন্তু এই পাথওয়েটাও বই থেকে রিপ্লেস করা। এটা তোমাদের আগের বইটাতে যেরকম ছিল সেখান থেকে এটা রিপ্লেস করা, নতুন বই থেকে। এইখানে অ্যাকচুয়ালি প্রথমত বলবো ভয় পেও না, আমার সাথে এটা স্যার এটা বলো একটু আছে, দেখতে ভয়ানক টাইপের আছে, এই জন্য বলতেছি আগে একটু কি বল, আমি যেভাবে বলি সেভাবে একটু কনসেন্ট্রেট করো। প্রথমত এ নাম্বার ফিগারের দিকটা কর। এ নাম্বার ফিগারে একটা এনজাইম আছে, ফসফোলাইপেজ সি গামা, পিকেসি বলি আমরা, একটু আগে বললাম, বা PLC ও বলে অনেকে। ফসফোলাইপেজ সি গামা এইটা ইনঅ্যাক্টিভ থাকে, ZAP70 এসে এটাকে অ্যাক্টিভ করতেছে। এই যে অ্যাক্টিভ হইল, অ্যাক্টিভ হওয়ার পর আমি দেখছি দুইটা মলিকিউল আসছে, একটা ডিএজি মলিকিউল, একটা IP3 মলিকিউল। ডিএজি মলিকিউলটা হচ্ছে গিয়ে, আচ্ছা যেহেতু এটাকে ZAP70 অ্যাক্টিভেট করতেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ওই ZAP70 অ্যাক্টিভেট হওয়ার পরেরই স্টেপ এটা। তার মানে এটা টি সিগন্যাল, TCR এর সিগন্যালিং বা টি সেল রিসেপ্টরের সিগন্যালিং পাথওয়ের মধ্যেই পড়ে। আচ্ছা, এটা ডিএজি আর IP3 আছে, ডিএজি এন্ড IP3। তো ডিএজি আর IP3 হচ্ছে গিয়ে সেকেন্ড মেসেঞ্জার মলিকিউল। আমরা কি সেকেন্ড মেসেঞ্জার নিয়ে আগে কোথাও পড়ছি কোনোদিন? আমরা বোধহয় পড়ছি আগে। CAMP নিয়ে তোমরা আগে পড়ো নাই? সাইক্লিক অ্যাডেনিন মনোফসফেট কোনো কোর্সে ছিল না? 201 তো থাকার কথা, মনে হয় তোমরা ভুলে গেছো। সেকেন্ড মেসেঞ্জার মানে হচ্ছে গিয়ে, প্রথমত একটা সেলের একটা প্রাইমারি সিগন্যাল আসছে। প্রাইমারি সিগন্যাল কি? এক্ষেত্রে প্রাইমারি সিগন্যাল হচ্ছে গিয়ে অ্যান্টিজেন বাইন্ড করাটাই একটা সিগন্যাল, ওটা ফার্স্ট সিগন্যাল। এবং ওই সিগন্যালের পরে ওই সিগন্যালটাকে সেলের ভিতরে পৌঁছাইতে আরো কিছু সিগন্যালিং মলিকিউল কাজ করে। অ্যান্টিজেনটা তো সেলের বাইরে আছে, এটা তো ভিতরে ঢুকতেছে না। এই T সেলের ক্ষেত্রে এটা তো বাইরে আছে। তো বাইরে যখন বাইন্ড করছে, তখন এটাকে এই যে দুইটা সেকেন্ড মেসেঞ্জার মলিকিউল অ্যাক্টিভেট হয়েছে, এটা হচ্ছে গিয়ে
অন্যান্য প্রসেসকে অন করবে। তো ডিএজি আর আইপি3 এটা তো ফুল ফর্ম আছে, আমরা ফুল ফর্ম পড়বো না, ডিএজি আর আইপি3 পড়বো। এখন এই যে ডিএজি দেখো, সে পিকচার বি তে, বি সেকশনে আরেকটা এনজাইমকে অ্যাক্টিভেট করতেছে, যেটার নাম হচ্ছে এই যে প্রোটিন কাইনেজ সি, পিকেসি। ইট ইজ অ্যাক্টিভেটেড বাই ডিএজি এন্ড ক্যালসিয়াম। দুইটা মলিকিউল অ্যাক্টিভেট করতেছে, ডিএজি আর ক্যালসিয়াম। এখন এই ডিএজি আর ক্যালসিয়াম অ্যাক্টিভেট করার কারণে এখানে দেখো আরেকটা মলিকিউল ফসফোরাইলেট হয়েছে, এটাকে বলে আই কাপ্পা বিটা, আইকেবি। এটার সাথে একটা ফসফেট অ্যাড হয়েছে। এই ফসফেট অ্যাড হওয়ার কারণে এখানে দেখো এই মলিকিউলটা অ্যাক্টিভেট হয়েছে। 1 মিনিট। হ্যাঁ, এখানে আমরা ছিলাম যে পিকেসি অ্যাক্টিভেট হয়েছে ডিউ টু ডিএজি। ডিএজির সাথে বাইন্ড করে পিকেসি তে অ্যাক্টিভেট হয়েছে, এবং পিকেসি টা পরবর্তীতে ফসফোরাইলেট করছে আই কাপ্পা বিটা, এটাকে অ্যাক্টিভেট করছে। এবং এই আই কাপ্পা বিটাটা দেখো একটা, এই যখন এটার সাথে ফসফেট অ্যাড আছে, তার মানে এটা অন হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে। এমনি সময় এটা কি করে, এরপরে আরেকটা মলিকিউল আছে দেখো এনএফ কাপ্পা বিটা, এটার নাম তোমরা আগেই শুনছো। এটা হচ্ছে গিয়ে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এটা ইমিউনোলজিক্যাল জিনের এক্সপ্রেশন অন করে দেয়। ইমিউনোলজিক্যাল জিন মানে ইমিউনো রেসপন্স দেখাইতে আর যে যে জিনের এক্সপ্রেশন দরকার, সেটার এক্সপ্রেশনটাকে অন করে দেয়। এখন এমনি সময় যখন আই কাপ্পা বিটা অ্যাক্টিভেট থাকে না, তখন সে এনএফ কাপ্পা বিটার সাথে বাইন্ড করা অবস্থায় থাকে, রিলিজ করে না, ছাড়ে না, তাকে ওই সাইটোপ্লাজম এরিয়ায় বাইন্ড করে অবস্থায় রাখে। বাট যখন তার সাথে ফসফেট অ্যাড হয়ে যাচ্ছে, সে আর এনএফ কাপ্পা বিটাকে ধরে রাখতে পারে না, এবং এনএফ কাপ্পা বিটার নিউক্লিয়াসের ভিতরে চলে যায়। এই যে আমরা দেখতেছি এখানে, সে নিউক্লিয়াসের ভিতরে চলে আসে। এবং সে কি করতেছে, এই যে ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেশন অফ সেভারাল জিনস, মানে আমি বুঝতে পারছি যে এটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ও হচ্ছে কয়েকটা জিনের এক্সপ্রেশন অন করে দিচ্ছে, তার মানে ওটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আরেকটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি এনএফএটি। তার মানে আমরা দুইটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে এনএফএটি আর একটা এনএফ কাপ্পা বিটা। একটা কিন্তু অন হয়ে গেছে, এনএফ কাপ্পা বিটা অন হয়ে গেছে, কিন্তু এনএফএটি অন হয় না। এনএফএটিটা অন হয় আরেকটা প্রসেসের মাধ্যমে। এই প্রসেসটা শুরু করেছে আইপি3। আমরা দুইটা মলিকিউল পড়ছিলাম, ডিএজি আইপি3। আর তাহলে ডিএজি আমার ওই এনএফ কাপ্পা বিটাকে অ্যাক্টিভেট করছে, আইপি3 অ্যাক্টিভেট করবে এনএফএটি কে। এনএফএটি অ্যাকচুয়ালি সে ক্যালসিয়াম ছাড়া কাজ করতে পারে না। ক্যালসিয়ামের তার আগে কিছু পাথর আছে দেখো, প্রথমে আইপি3 আসলো। আইপি3 আসার পরে ওই সেলের ভিতরে ক্যালসিয়ামের, সেলের ভিতরে কিছু ভেসিকল থাকে, এইসব ভেসিকলের মধ্যে ক্যালসিয়াম আয়নটা স্টোর করা অবস্থা থাকে। এই ক্যালসিয়াম আয়নটা রিলিজ হয়ে যায়, এবং এটা একটা প্রোটিনের সাথে বাইন্ড করে। দেখো এটার নাম হচ্ছে গিয়ে ক্যালমোডিউলিন ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম বাইন্ড করছে ক্যালমোডিউলিন প্রোটিনের সাথে, এর নাম হচ্ছে ক্যালমোডিউলিন ক্যালসিয়াম। এই ক্যালমোডিউলিন ক্যালসিয়ামটা আরেকটা প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এর নাম হচ্ছে ক্যালসিনিউরিন। তিনটা মিলে একটা কমপ্লেক্স হয়েছে, ক্যালসিনিউরিন, ক্যালমোডিউলিন, ক্যালসিয়াম। এইটা যখন এই পর্যায়ে পৌঁছায় যায় তিনটা একসাথে, তখন এটা হচ্ছে অ্যাক্টিভ। এবং এইটাই এনএফএটি। এনএফএটির সাথে দেখো, এনএফএটির সাথে ফসফেট লাগানো মানে এটা ইনঅ্যাক্টিভ, ফসফেট ছাড়িয়ে ফেলা মানে এটা অ্যাক্টিভ। আমরা এনএফ কাপ্পা বিটার ক্ষেত্রে একটু অন্যরকম জিনিস দেখছি, বাট এখানে দেখলাম যে এনএফএটির সাথে ফসফেট অ্যাটাচ থাকা মানে এটা ইনঅ্যাক্টিভ। ফসফেট ছাড়িয়ে ফেলছে, কে ছাড়িয়ে ফেলছে? এই আমাদের এই কমপ্লেক্সটা ক্যালসিনিউরিন কমপ্লেক্স। এটাকে ক্যালসিনিউরিন কমপ্লেক্স বললেও হয়। ক্যালসিনিউরিন কমপ্লেক্স যখন এটাকে অ্যাক্টিভেট করছে, তখন এনএফএটি থেকে ফসফেট ছাড়িয়ে যাচ্ছে, এবং এটা নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল। এই যে সাইটোপ্লাজম, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল টু ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করার জন্য। ওকে, এই পাঁচে ব্যাপারে কারো কোনো ক্লিয়ারেন্সের দরকার নাই, সবাই বুঝতে পারছেন না নাকি আর একটু ক্লিয়ারেন্সের দরকার আছে? জি স্যার, আমি বুঝছি। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, নাকি বাকিরা না বুঝে করতেছো, না স্যার, বুঝতে এগ্রি পারছি। করতেছো?
না স্যার বুঝছি এটা। আচ্ছা, দুইটা পাথর মানে দুইটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নিয়ে কিন্তু কথা বলছে। একটা এ বি এর মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে, আর একটা এ সি, একটা হচ্ছে এ বি এর মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে। এই যে এনএফ কাপ্পা বিটা অ্যাক্টিভ হচ্ছে এ আর বি এর মাধ্যমে, আর এনএফ এটি অ্যাক্টিভেট হচ্ছে এ আর সি এর মাধ্যমে। এই হচ্ছে প্রসেসটা। আচ্ছা, নেক্সটে আমরা যেটা পড়বো অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেল। এটা আগের লেকচারের একটা রিক্যাপ দেওয়া হয়েছে এখানে। বলছে স্যার যদি অ্যান্টিজেন, এটা কোশ্চেনে আসে ওই যে পাথওয়েটা আগের যে পাথওয়েটা পড়াইলেন, তাহলে কি মানে হাফ অংশ আসার সম্ভাবনা আছে নাকি আসলে ফুলই আসবে? মানে তুমি বলছো এনএফ কাপ্পা বিটা আসবে না এনএফ এটি আসবে, এভাবে আসবে কিনা? হ্যাঁ, এরকম যদি আসে তাহলে কি মানে এ আপনি যেটা বললেন মানে প্রসেসটা লেখার সময় কি এ বি আলাদা আবার এ সি আলাদা এভাবে করে লিখবো কিনা? হ্যাঁ, আমার মনে হয় কি ওভাবে করলে তোমাদের জন্য একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে, কারণ তোমার বাছাই করা লাগবে এ বি আঁকবো না এসি আঁকবো। তোমরা এখন ফুলই প্র্যাকটিস করো, আসলে ফুল ভাবে আসে, আর নাহলে আসবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেল নিয়ে কথা বলতেছি। অ্যান্টিজেন ক্যাপচার্ড বাই সারফেস ইমিউনোগ্লোবিন রিসেপ্টর। আমরা এটা পড়ছি প্রথমে যে অ্যান্টিজেন যখন ইমিউনোগ্লোবিন রিসেপ্টর দ্বারা ইউটিলাইজড হয় তখন এটা প্রসেসড হয় অন দ্য সারফেস অফ দ্য বি সেল উইথ এ ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে দেখো বি সেল, স্যার বি সেল। হ্যাঁ, স্যার আপনার কার্সরটা দেখা যায় না নরমালি। তার সাথে দেখা যায় না। আচ্ছা, তাহলে কিভাবে করলে সুবিধা করো তো? ইউজ করবো নাকি এই যে এখানে, দাঁড়াও, কিভাবে বোঝানো যায়? একটা কি একটা যেন অন করে, ড্যাশবোর্ড অন করা যায় বোধ হয়। ড্যাশবোর্ডটা অন করে দেখি, এটা হচ্ছে গিয়ে দেখি, এক মিনিট, এটা কি করে আসে? একটা অপশন আছে ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডও খুলতে পারছি না। ড্যাশবোর্ডও খুলতে পারছি না, আমার মনে হয় অনলাইনে এই ডিফিকাল্টি নিয়ে আমাদের শেষ করতে হবে এটা আজকে। আচ্ছা, আপাতত কন্টিনিউ করি। ফিজিক্যাল ক্লাসরুমের সাথে এখানে আছে এই প্রবলেমটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বলছে যে এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা কথা বলছে, জাস্ট কনসেপচুয়াল কথা, ফিগার ফিগার নেসেসারি না, জাস্ট একটা কনসেপচুয়াল কথা বলছে যে অ্যান্টিজেনটা যখন বি সেলে, যখন একটা বি সেলের গায়ে অ্যান্টিজেন ক্যাপচার হয়, এই যেটা বি সেল, এর গায়ে যখন একটা অ্যান্টিজেন ক্যাপচার হয়, তো বি সেলটা ক্যাপচার করছে কি দ্বারা? অ্যান্টিবডিটা ক্যাপচার করার পরে সে অ্যান্টিবডিটাকে, আমি জানি যে বি অ্যান্টিবডি কিন্তু ইফেক্টর ফাংশনটা করে হচ্ছে গিয়ে এফসি, এফসি পার্টটা, এই যে কনস্ট্যান্ট। এখন যখনই সে একটা সেল সারফেস অ্যান্টিজেন অ্যান্টিবডি হিসেবে আসে, এটা কিন্তু একটা সেলের গায়ে আছে, বি সেলের গায়ে আছে অ্যান্টিবডিটা, তো তখন এটা কি হবে, ইন্টারনালাইজ হবে, ভিতরে নিয়ে নিবে। ভিতরে নেওয়ার পরে সে প্রসেস করবে, প্রসেস করার পরে আমরা কিন্তু একটু আগে যে কথাটা বলছি যে প্রসেসিং এন্ড প্রেজেন্টিং অফ অ্যান্টিজেন বাই এমএসসি মলিকিউল, দুইটা পড়ছি, এন্ডোজেনাস এক্সোজেনাস। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা এক্সোজেনাস, এই জিনিসটাই দেখাইছে, একই কথাটাই বলতেছে যে এটা এমএসসি মলিকিউল দ্বারা
এমআইসি মলিকিউল দ্বারা কি হচ্ছে, প্রেজেন্টেড হচ্ছে কার কাছে, একটা সিডি, একটা দেখো একটা টি সেলের কাছে প্রেজেন্টেড হচ্ছে এখানে। এখন টি সেল যখন এটা রেকগনাইজ করবে তখন এইখানে আরেকটা কো রিসেপ্টর কাজ করবে, যেটাকে আমি বলতেছি সিডি40। সিডি40 আর সিডি40 পার্টটা আছে বি সেলের, আর এর বিপরীত পার্টটা লিগ্যান্ড, এটা আছে সিডি40এল, এটা আছে টি সেলের গায়ে। এই দুইটা একই সাথে বাইন্ড করে যাবে। আর এমএসসি মলিকিউল বাইন্ড করতেছে কার সাথে, টিসিএল এর সাথে। বি7 বাইন্ড করতেছে সিডি20। এগুলো কিন্তু আমরা আগে পড়ছি, মনে আছে তোমাদের? এগুলো আমরা আগে পড়ছি এই জি জিনিসগুলো। স্যার। হ্যাঁ, ওইটাই আবার রিক্যাপ যাচ্ছে। সো ওইটা এক জায়গা থেকে পড়লেই হয়, দুই জায়গা থেকে পড়ার দরকার নেই। ওইটাই জাস্ট একটু রিক্যাপ যাচ্ছে যে এই তিনটা ইন্টারাক্ট করবে। এবং টি সেলটা যখন অন হয়ে যাবে, টি সেলটা ডান পাশে দেখতে পাচ্ছি আমরা, টি সেলটা যখন অন হয়ে যাবে তখন সে সাইটোকাইন রিলিজ করবে এবং সিগন্যাল অন করবে, যে বি সেলটাকে বলবে আরো বেশি অ্যান্টিবডি প্রডিউস করে এটা নিয়ে বেশি। এটা হচ্ছে সেই সিগন্যালের কথা বলতেছি। দেন আমরা কথা বলতেছি ই নিয়ে, আমরা কথা বলতেছি এখন নেচার অফ বি সেল অ্যাক্টিভেশন। এটা অ্যাকচুয়ালি আমরা আগের ক্লাসে বি সেল অ্যাক্টিভেশন পড়ছি, বি সেলের কো স্টিমুলেশনও পড়ছি। এটা যদি তোমাদের খেয়াল থাকে, বি সেলের কো স্টিমুলেশন দুটাই পড়ছি আমরা আগের ক্লাসে। এখানে ওই একই জিনিসটাই বলছে, কিন্তু সাথে একটা নতুন মলিকিউল অ্যাড করছে LYN। তো তোমরা LYN সহই পড়ো, একই কথা। ওইটা যা এটাও তাই, জাস্ট একই কথা। এখানে একটা কথা বলছে বিসিআর এন্ড লিপিড র্যাফট। র্যাফট মানে কি তোমরা কি জানো? র্যাফট শব্দের মানে কি শুনছো কোথাও? না স্যার। র্যাফট শব্দের মানে হচ্ছে গিয়ে ভেলা। আমরা যে পানির উপর যে ভেলা ভাসায় মানুষ আমাদের বাংলাদেশে, ওই ভেলাটাকে বলেছে র্যাফট। এখানে দেখো একটা র্যাফট আছে, এটা বলে লিপিড র্যাফট। সেল মেমব্রেনের গায়ে কিছু কিছু এরিয়া আছে এমন, যেসব জায়গায় কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকে, ওগুলোকে বলেছে লিপিড র্যাফট। এটার এইখানে একটা রোল আছে। ধরো নর্মালি দ্য বি সেল রিসেপ্টর ইজ নট ফাউন্ড, প্রথম প্যারাগ্রাফে বলছে ইন ইজ নট ফাউন্ড ইন লিপিড ড্রাফট। এটা লিপিড ড্রাফটের মধ্যে অবস্থিত থাকে না, যেটা কিন্তু কোলেস্টেরল রিচ এরিয়া। সেল মেমব্রেনের একটা কোলেস্টেরল রিচ এরিয়া। কিন্তু যখন অ্যান্টিজেন বাইন্ড করে, দেখো এই যে বাম পাশে, ফিগারের বাম পাশে থাকো, এটা কিন্তু লিপিড ড্রাফটের মধ্যে ছিল না, কিন্তু এর সাথে অ্যান্টিজেন যখন বাইন্ড করছে, এ সরে গিয়ে লিপিড ড্রাফটের মধ্যে চলে গেছে। কারণ লিপিড ড্রাফট এমন একটা মলিকিউল আছে যেটা অন্য কোথাও পাচ্ছ না তুমি, এই জন্য এটা সরে গেছে, এটা মাইগ্রেট করে। যখন এর সাথে অ্যান্টিবডির সাথে যখন অ্যান্টিজেন বাইন্ড করে, তখন ওটা লিপিড ড্রাফটের উপরে মাইগ্রেট করে। এবং এই লিপিড ড্রাফট কন্টেন করে একটা প্রোটিন, একটা টাইরোসিন কাইনেজ প্রোটিন। মানে এটাও হচ্ছে গিয়ে সেই ফসফেট অ্যাডই করে, এর নাম হচ্ছে লিন। আমরা টি সেলের ক্ষেত্রে পড়ছি, দুইটা জিনিস মনে রাখবা, টি সেলের ক্ষেত্রে পড়ছি এলসিকে, আর বি সেলের ক্ষেত্রে পড়লাম লিন। একই টাইপের, এল দিয়ে শুরু হয় কিন্তু থ্রি ওয়ার্ডের নেম, এলসিকে আর লিন। টি সেলের ক্ষেত্রে এলসিকে, বি সেলের ক্ষেত্রে লিন। লিনও যে কাজ করবে সেই কাজটা এলসিকেও করছিল। এলসিকে কি করছিল? আইটেম এর সাথে ফসফেট অ্যাড করছিল, লিনও একই কাজটাই করবে। সেও দেখো এই যে বি সেলের গায়ে আমরা পড়ছি যে মানে অ্যান্টিবডির আশপাশে কিন্তু আহ এই যে আইজি আলফা আইজি বিটা থাকে, আমরা লাস্ট ক্লাসে পড়ছি, ইফ ইউ ক্যান রিমেম্বার। খেয়াল আছে? আমি ছবি আঁকাইছিলাম আইজি আলফা আইজি বিটা। জি এই স্যার। আইজি আলফা আইজি বিটার গায়ে কিন্তু আইটেম থাকে, ওই আইটেমটাকে ফসফোরাইলেট করা হচ্ছে লিন। আইটেমটাকে ফসফোরাইলেট করে লিন। ওকে, এটাই মোটামুটি বিশেল অ্যাক্টিভেশনের স্টিমুলেশন। দিস ইজ দ্য লাস্ট স্লাইড, পারহাপস এটা শেষ স্লাইড। কো স্টিমুলেশন অফ বি সেল ফ্রম টি হেল্পার সেল। আচ্ছা, আমরা একটা কিন্তু অলরেডি দেখছি যে, আচ্ছা এইটা না ওই আগেরটা, এই যে এটার সাথে মিলাই করবা, এই অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেল, এটার সাথে এই কো স্টিমুলেশনটা একসাথে রিলেটেড। কেন রিলেটেড এটা আমরা দেখতেছি। when a B cell successfully presents the right antigen on the MHC fragment to an activated T cell,
এই যে এইখানেই আমরা দেখলাম একটু আগে, বি সেলের গায়ে অ্যান্টিজেন বাইন্ড করছে, বি সেল ওটাকে ভিতরে নিছে, ভিতরে নেওয়ার পর প্রসেস করছে, প্রসেস করে টি সেলের কাছে দেখানো হয়েছে। এই কথাটাই বলছে, যখন সে দেখাতে পারে তখন টি সেলটা অন হয়ে যায়, কারণ টি সেলটা রেকগনাইজ করে কনফার্মিং অ্যান্টিজেন স্পেসিফিসিটি, সে অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করে স্পেসিফিক ইন্টারাকশনের মাধ্যমে। দেন আমরা পড়ছি একটু আগে যে CD40 আর CD40L বাইন্ড করে। তো T cell expresses CD40L which binds to CD40 on B cell. এই CD40 আর CD40L বাইন্ড করলে কি হয় এখন সেটা বলছে, enhances B cell survival, B cell কে ম্যাচিউর করে দেয়, ম্যাচিউর করে এটা সার্ভাইভালকে বাড়ায় দেয়, মানে লংজিভিটি বাড়ায়। ধরো আগে বাঁচতো 5 দিন, এখন বাঁচবে ধরো 10 দিন, লংজিভিটি বাড়িয়ে দেবে। দেন করবে triggers antibody class switching, অ্যান্টিবডি ক্লাস সুইচ করে। ক্লাস সুইচ মানে হচ্ছে গিয়ে দেখো, অ্যান্টিবডি ইউজুয়ালি রেসপন্স দেখানোর সময় এই যে রেসপন্সটা, সে এই যে ধরো এই যে অ্যান্টিবডিটা প্রথমে যেটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো, সারফেস সারফেস বিসেল রিসেপ্টর হয় একরকম অ্যান্টিজেন অ্যান্টিবডি, সেটা হচ্ছে IgM, কিন্তু রেসপন্স যখন দেখাইতে হয় তখন আরেক রকম অ্যান্টিবডি আসে। So, এখন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছিল একটা অ্যান্টিবডি, কিন্তু পরবর্তীতে প্রডিউস হচ্ছে আরেকটা অ্যান্টিবডি, এটাকে আমরা বলতেছি অ্যান্টিবডি ক্লাস সুইচ করা। মানে এখন এক্সপ্রেশন আমার এখন যেটা লাগবে সেই অ্যান্টিবডি প্রডিউস করে। এই দেখো, ফ্রম IgM টু IgG, প্রথম অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করছিল IgM, কিন্তু টি সেল যখন ইনস্ট্রাকশন দিল তখন নতুন করে প্রডিউস হবে IgG, এটাকে বলে ক্লাস সুইচ। ফাইনালি সাইটোকাইন সাপোর্ট, আমরা একটু আগে বলছি যে সাইটোকাইন রিলিজ হয়, টি সেল থেকে সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইন রিলিজ, এই যে এটাও এখানেও দেখাচ্ছিলাম সাইটোকাইন রিলিজ হয়, একই জিনিস। সাইটোকাইন রিলিজ হলে দুটো জিনিস হয়, বি সেলের ক্লোনাল এক্সপ্যানশন হয়, বি সেল প্রচুর পরিমাণে মাইটোসিস ডিভিশন করে, দেন এটা প্লাজমা সেল এবং মেমোরি সেলে ভাগ হয়ে যায়। ক্লোন হওয়া মানে দুই ধরনের সেল হয়ে যাবে। আমরা জানি বি সেলের দুইটা প্রকার ভেদ আছে, যেমন টি সেলের দুইটা আছে, টি হেল্পার পড়ছি, টি সাইটোটক্সিক পড়ছি, টি রেগুলেটরিও পড়ছি। আর বি সেলে দুইটাই পড়ছিলাম, মেমোরি সেল, প্লাজমা সেল। তো যখন তার ক্লোনাল এক্সপানশন হবে, তার ইদার সে মেমোরি সেল হবে না সে প্লাজমা সেল। দ্যাটস অল। এই অবধি তোমাদের মিলে এটা তোমার সেটা। মঙ্গলবারের ক্লাসে আমি যেটা বলছিলাম যে কিছু হবে না আপাতত, আমরা আহ তোমরা একটু প্রিপেয়ার হও, রিভিউ দিব, 2-3 মিনিটের একটা ব্রেক দিলাম, ওকে? 3 মিনিট পরে শুরু করি, কি বলো? ওকে স্যার। তোমরা প্রিপেয়ার হও রিভিউর জন্য, রিভিউ দিও। আচ্ছা।
আমরা কি শুরু করতে পারি এখন? তোমরা রেডি? জি স্যার। তাহলে আমরা শুরু করি ভিডিওটা। প্রথমত লেকচার 1-এ আসি আমরা। স্লাইডের ব্যাপারে বিশেষ সাথে কমিউনিকেট করে দিই। ওই যে আমার এর সাথে। এখানে আমরা যেটা দেখতেছি শুরুর দিকে জাস্ট একটু গো থ্রু করতে তারা বলতেছে। এখানে অ্যাকচুয়ালি তোমাকে ইমিউন সিস্টেম পড়লা, ডেফিনেশনটা, ফাংশনটা, একটা শর্ট কোশ্চেন। দেন হচ্ছে গিয়ে ইনেট আর অ্যাডাপটিভ এর যে ডিফারেন্সটা, এইটা পড়লেই মোটামুটি ইনেট কি আর অ্যাডাপটিভ কি দুটো ডেফিনেশন আমার মনে হয় তোমরা সবাই জানো, ইনেট আর অ্যাডাপটিভ এর ডেফিনেশন কি এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি, এটা পড়বো। দেন তোমাদের আসতেছে থ্রি লেভেলস অফ ডিফারেন্স। এটা কিন্তু একটা বড় কোশ্চেন, এটা কিন্তু একটা ডিসক্রিপটিভ ব্রড কোশ্চেন। এখানে অবশ্য ফিগার আঁকা জরুরি না, এখানে অ্যাকচুয়ালি বিবরণ দিলেই হয় যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড লাইন। এই কোশ্চেনে ফিগার আঁকা জরুরি। ওকে, ক্লিয়ার এটুকু? যে কি বলে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি, থার্ড লাইন অফ ডিফেন্স কি, এমনি ফিগার আঁকা জরুরি না। কিন্তু এই যে এখানে একটা প্রসেস আছে ফ্যাগোসাইটোসিস প্রসেস, এটা ফিগার করেই বলবো, এটা একটু করতে হবে। ফ্যাগোসাইটোসিস প্রসেসটা কি, ওকে। বাকি জিনিসগুলো ফিগার আঁকা এটা বেশি জরুরি না, ডেসক্রিপশন ইম্পর্টেন্ট। তারপরে কিলিং মেকানিজম, এটাও একটা শর্ট কোশ্চেন। এটা শর্ট কোশ্চেন কিন্তু যেটা আমরা পড়লাম যে ধরো সেকেন্ড লাইন অফ ডিফেন্স দিলাম বা জাস্ট থার্ড লাইন অফ ডিফেন্স দিলাম, এগুলো কিন্তু যথেষ্ট বড়। আমার কিন্তু ইদার তোমাকে যে কোনো একটা লাইন অফ ডিফেন্স নিয়ে বর্ণনা করতে বলবে, অথবা তোমাকে তিনটা নিয়ে ওভারভিউ দিতে বলবে। এখন তুমি চাইলে, যখন আমি ওভারভিউ দিতে বলবো তোমাকে, যখন আমি তোমাকে একটা ওভারভিউ দিতে বলবো, তুমি নিশ্চয়ই লেখাগুলো একটু কনসাইজ করে সংক্ষিপ্ত করে দিবে। যেমন ধরো ফার্স্ট লাইন অফ ডিফেন্স দিয়ে তুমি অনেক কিছু লিখতে পারবা। সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এখানে দেখো তোমাদের সেল গুলো আছে, মাস্ট সেল আছে, ফ্যাগোসাইট আছে, কারা কারা আছে, কিভাবে কাজ করে, জাস্ট এটা নিয়ে স্মল আকারে লিখে দিলে হয়ে গেছে। কিন্তু যদি কোনো কিছু নিয়ে ডিটেলস এ বলো, সাপোজ ধর আমি বললাম শুধু সেকেন্ড লাইন অফ ডিফেন্স নিয়ে কিন্তু বলতে হবে, তাহলে অ্যাকচুয়ালি তোমার কম ওই সেকেন্ড লাইন অফ ডিফেন্স এর কম্পোনেন্ট কারা এবং তারা কিভাবে কাজ করে এটা নিয়ে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স এর কম্পোনেন্ট করা আর কিভাবে কাজ করে, এই দুটো জিনিস নিয়ে তাহলে তোমার কথা বলতে হবে। আচ্ছা, দেন কিলিং মেকানিজম গেল। সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি, অর্গানস অফ দ্য অ্যাডাপটিভ সেলস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি দরকার নেই, এটা কারণ আমরা জানি অ্যাডাপটিভ ইমিউনিটি সেল কারা অ্যাকচুয়ালি, এটা পরবর্তীতেও হাজার বার আছে, সমস্যা নেই। অর্গানস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি ফিগার লাগবে না, তুমি অর্গানের নাম পড়বা। ওকে, অর্গানস অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি কোন কোন অর্গান ইনভলভ আছে তুমি জাস্ট নাম করবা, ফিগার করো। ক্লিয়ার? তাহলে লেকচার 1 নেই। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ইয়েস স্যার। লেকচার 2 তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিআরআর আর পিএমপি এর ইন্টারাকশন দেখানো হয়েছে। সলিউবল আর সেলার, দুইটা কোশ্চেন আছে। এটা বড়, প্রথমটাও বড় কোশ্চেন, দ্বিতীয়টাও একটা মোটামুটি বড় সাইজের কোশ্চেন বা মডারেট সাইজের কোশ্চেন। আমি কিন্তু সেট করব না, আগেই বলে রাখি, শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন আলাদা হবে। এবং হ্যাঁ, ডেফিনিশন টাইপ কোশ্চেন আসতে পারে, বাট বা ধরো ট্রু ফলস দিলাম, বাট একটু ব্রড সেন্স দিব। ব্রড সেন্স কিরকম, একটু সারফেস লেভেল, মানে খুব বেশি গভীরে না গিয়ে একটু কনসেপচুয়াল, যে খুবই বেসিক জিনিসকে চেক করতেছে। সাপোজ বললাম যে ক্লাস টুর সাথে সিডি এইট সেল ইন্টারাক্ট করে, খুবই বেসিক, কিন্তু এই ধরনের বেসিক একটু সারফেস লেভেলের কোশ্চেন থাকে এই জিনিসগুলো, অনেক অ্যাডভান্স না হয়ে। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন গুলো থাকবে। এখানে দুইটা কোশ্চেন আছে কিন্তু, ইনিশিয়েশন অফ দ্য ইমিউন সিস্টেম, আর এখানে কিন্তু দুইটা কোশ্চেন কিন্তু আলাদা। এই যে ইমিউন সিস্টেমের মধ্যে যে সেল অ্যাসোসিয়েটেড পার্টটা আর সলিউবল পার্টটা, এইটা একটা কোশ্চেন, দিস ইজ ওয়ান সিঙ্গেল কোশ্চেন। আর ইনজুরির সাথে যেটা, এটা আলাদা কোশ্চেন। ইনজুরির অ্যান্সার কিন্তু এই দুইটা, যে সিভিয়ার ইনজুরিতে কি হয়, মাইল্ড ইনজুরিতে কি হয়, এই রেসপন্সটা কিন্তু আলাদা।
একটু আগে যেটা নিয়ে কথা বলছে এটা কিন্তু ব্যাকটেরিয়ার এগেনস্টে, যে পিএমপি কিন্তু ব্যাকটেরিয়া থেকে আসতেছে, কিন্তু ইনজুরিতে কিন্তু কোনো পিএমপি নাই। বিকজ ইনজুরিতে তো আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, এখানে তো ব্যাকটেরিয়া ঢুকে নাই। তো আমি আঘাত পেয়েছি, পড়ে গেছি বা কিছু একটা হয়েছে, ড্যামেজ হয়েছে, আমার বার্ন হয়েছে বা কিছু একটা। দুটো জিনিস কিন্তু আলাদা। ইনজুরির একটা হচ্ছে ইনজুরির রেসপন্স, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্ট রেসপন্স। দুটো রেসপন্স কিন্তু আলাদা। কোশ্চেন আলাদাই হবে, কোশ্চেন এটা একসাথে কখনো হবে না। হইলে ইধার ওইটা হবে, নাহলে ওইটা হবে। দেন আছে পিএমপি কি আর পিআরআর কি। আচ্ছা, এগুলো নিয়ে শর্ট কোশ্চেন আসার মতো কোশ্চেন। আমি তোমাকে বললাম যে পিএমপি কারা, কি ধরনের পার্টিকেল হয়, এটা ফিচার কেমন হয়, এটা নিয়ে করতে পারো। সেম কোশ্চেন গোস ফর পিআরআর। পিআরআর কারা, কি ধরনের শর্টলি ডেসক্রাইব করেছে, পিআরআর কারা, কি কি টাইপের কম্পোনেন্ট ইনভলভ, কিভাবে কাজ করে। শর্ট কোশ্চেন দুটো, বোঝা গেল? ওকে। সিমিলার টাইপের কোশ্চেন হতে পারে কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে। শর্ট একটা কোশ্চেন যে কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, ফিগারটার দরকার নেই, কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে। বা এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসলে একটু বেশি আমি দেখতেছি। এই যে তারপরে এই যে জ্বর হলে কি টাইপের, এখানে জ্বর একটাই বোধহয় একটু শুরুর দিকে ব্রড কোশ্চেন আছে, শুরুর দিকে যে দুটো বললাম না, ওখান থেকে ব্রড কোশ্চেন করা যায়। তারপরের গুলো মোটামুটি শর্টই আমি দেখতেছি। এই যে ইনফ্লামেটরি রেসপন্স কি, যে তিনটা, রেডনেস, হিট, সোয়েলিং, পেইন, এইগুলা কিন্তু শর্ট কোশ্চেন সব। মানে তোমাকে বলবে যে ইনফ্লামেশন হইলে কি কি রেসপন্স হয় বডিতে, এই রেসপন্সের ফিচার কি। সেগুলোতে আসলে শর্ট কোশ্চেন গুলোতে কিন্তু, এখানে কিন্তু আমরা দেখতেছি যে ফিগার কিন্তু এতটা নেসেসারি হবে না। এক্ষেত্রে কিন্তু নেসেসারি হবে ডেসক্রিপশনটা, কনসেপ্টটা। ক্লিয়ার সবার কাছে এই কথাটা? Yes, sir. এই একটা ব্রড কোশ্চেন আছে যে ইভেন্টস ইন অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনে কি হয়, একই স্লাইড দুইবার আছে, নিজেরা করে নিও, বাদ দিয়ে নিয়ে একই স্লাইড দুইবার আছে। ইভেন্টস ইন অ্যাকিউট ইনফ্লামেশন, এটা একটা কোশ্চেন। অ্যাকিউট ইনফ্লামেশনে কি কি ইভেন্ট, আর ফরমেশন অফ সেলুলার এক্সুডেট। অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে আহ, আমার মনে হয় যে ফিগার না দিলে এখানে ডেসক্রিপশন দিয়ে অনেক কিছু কভার করে যাবে। যদি ফিগার দিতেও চাও, জাস্ট যে শিরাগুলো ফুলে যায় এটুকু দেখালেই হচ্ছে। এই যে ডান পাশে নর্মালটা দেখানোর দরকার হবে না, যে ব্লাড ভেসেলে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে এবং সোয়েলিং হয়ে যাচ্ছে, শিরাগুলা ক্যাপিলারি গুলো সোয়েল হয়ে যাচ্ছে, এইটা দেখালেই হয়ে যাবে। নেট ফ্লো ইন আউট এরকম বোঝানোর দরকার নেই, বাট তুমি জাস্ট বোঝালে যে ফুলে গেছে। এটা একটা ব্রড কোশ্চেন দিতে, ফরমেশন অফ সেলুলার এক্সিডেন্ট। আমরা এই স্লাইডে কয়েকটা, দুই তিনটা চারটা ব্রড কোশ্চেন পেয়েছি, বাকিগুলো মোটামুটি শর্ট কোশ্চেন এখানে সব। হ্যাঁ, ফরমেশন অফ সেলুলার এক্সিডেন্ট, কনসিকুয়েন্সেস অফ ইনফ্লামেশন। কনসিকুয়েন্সেস অফ ইনফ্লামেশন এটা অ্যাকচুয়ালি, এটা ফিগার দিয়ে তুমি ডিসক্রিপশন করতে পারো। এটা জাস্ট এটা যদি এই যে ফিগারের সাথে যে পয়েন্ট গুলো আছে এগুলো যদি ডিসক্রাইব করো, এটা ঠিক আছে, আর কিছু লাগবে না। স্যার, এভাবেই হচ্ছে। ফরমেশনটা কি ব্রড কোশ্চেনের জন্য বললেন? ফরমেশন ব্লক কোশ্চেনের জন্য বলছি। এটা অ্যাকচুয়ালি একটা মডারেট সার্চ কোশ্চেন, এখানে তুমি এক্সট্রা করে তোমার ই করা লাগবে না, ডিসক্রাইব করা লাগবে না, তুমি ফিগারের সাথে ডিসক্রাইব করলেই হয়ে গেছে। ইফেক্টস অফ ইনফ্লামেশন, মেকানিজম অফ ফিভার। আচ্ছা, মেকানিজম অফ ফিভার একটা ব্রড কোশ্চেন। ওকে, এটা একটা ব্রড কোশ্চেন। ফিভার কি, ফিভারের কাজ কি, এটা এগুলো তোমরা পড়ে ফেলছো অলরেডি। ফিভার এই জিনিসটা, তাহলে মোটামুটি স্লাইডটা ক্লিয়ার আমার মনে হয় বলা হয়ে গেছে স্লাইড। জি স্যার। স্যার মোটামুটি আমি যেখানে যেরকম কোশ্চেন দেখছি, যেহেতু সেট হবে না, অ্যাকচুয়ালি মিক্স আপ হওয়ার তো কোনো চান্সই নাই। সেট যেহেতু হবে না, তো মিক্স আপ হচ্ছে না এখানে আসলে। সরাসরি কোশ্চেনটাই আসতে হবে। ইউজুয়ালি এক স্লাইড টু অন্য স্লাইডের কোশ্চেনে মিক্স আপ করবো না। ওকে, কারণ দরকারও নাই আসলে, কোশ্চেন এখানে এনাফ আছে যে একটা কোশ্চেন করা যাবে, একটা কনসেপচুয়াল কোশ্চেন করা যাবে, মিক্স আপ করার দরকার হবে না। তারপরে আমরা ইনেট ইমিউন সিস্টেমের কথা বলতেছি। দাঁড়াও আমি একটু দেখি এখানে কি আছে।
আচ্ছা, এখানে শুরুর দিকে আছে হচ্ছে গিয়ে হিউমারাল মেকানিজমের পার্ট কারা। প্রথমত বলছে মাইক্রোরিসাইটাল ফ্যাক্টর, দ্বিতীয়ত বলছে অ্যাকিউট ফেস প্রোটিন, আর তৃতীয়ত বলছে ইন্টারফেরন। তাই না? তিনটা কোশ্চেন বলছে। মাইক্রোবিসাইটাল ফ্যাক্টর যদি আসে বা অ্যাকিউট ফেস প্রোটিন যদি আসে, এখানে তোমাকে একটু লিবার্টি দেওয়া হবে। লিবার্টি দেওয়া বলতে এখানে তুমি যে উদাহরণগুলো আছে এগুলোর মধ্যে তুমি তোমার সুবিধা অনুযায়ী উদাহরণ নিয়ে লিখতে পারো। ওকে, আমি হয়তো বলবো তুমি যে কোনো দুইটা বা তিনটা মাইক্রোবিসাইটাল ফ্যাক্টর নিয়ে কথা বলো, বা যে কোনো দুইটা তুমি অ্যাকিউট ফেস প্রোটিন নিয়ে কথা বলো। মাইক্রোবিসাইটাল ফ্যাক্টর কারা, কি কাজ করে, তাদের দুটা উদাহরণ নিয়ে কথা বলো, অথবা অ্যাকিউট ফেজ প্রোটিন কারা, কি কাজ করে, এবং তাদের মধ্যে যে কোনো দুটাকে ডিসক্রাইব করবো। এরকম কোশ্চেন হবে। দিস ইজ শর্ট কোশ্চেন। বোঝা গেল? স্যার শর্ট শর্ট কোশ্চেন। ওকে, টেবিলটা পড়া জরুরি না। ওকে, টেবিলটা বাদ দিতে পারো, তুমি তোমার মতন পড়ে নিও। ক্লিয়ার তোমরা এই বিষয়টা? জি স্যার। একই টাইপের একটা শর্ট কোশ্চেন কিন্তু ইন্টারফেরন নিয়ে হতে পারে, কিন্তু ইন্টারফেরনে শর্ট কোশ্চেন হওয়ার থেকে ব্রড কোশ্চেন হওয়ার চান্স বেশি। কারণ ইন্টারফেরনে হচ্ছে গিয়ে তোমার পাথওয়ে আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ ইন্টারফেরন, এটা সবাই আসতে পারে যদি আসে ব্রড কোশ্চেন। ওকে, ক্লিয়ার? দেন আমরা ন্যাচারাল কিলার সেল নিয়ে পড়তেছি। ন্যাচারাল কিলার সেলের ক্ষেত্রে দুইটা পাথওয়ে আছে। স্যার সরি, ইন্টারফেরন নিয়ে কি বললেন বুঝি নাই। ইন্টারফেরন নিয়ে বলছি যে ইন্টারফেরন আসলে ব্রড কোশ্চেন আকারেই আসবে, ওই যে মেকানিজম অফ কিলিং বাই ইন্টারফেরন, এটার সাথে মার্জ করে আসতে পারে। ইন্টারফেরন নিয়ে আসে, ইন্টারফেরন নিয়ে আসলে শর্ট কোশ্চেন হবে না পসিবল, এটুকু। দেন এখানে আছে এনকে সেল কিলিং। এনকে সেলের কিলিংটা একটা ব্রড কোশ্চেন। এনকে সেল থেকে শর্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম, এনকে সেল থেকে ব্রড কোশ্চেন হবে। ইদার ডেথ রিসেপ্টর পাথওয়ে থেকে হবে, অথবা গ্রানিউল ডিপেন্ডেন্ট, দুইটা পাথওয়ে আছে কিন্তু। গ্রানিউল ডিপেন্ডেন্ট পাথওয়ে, ডেথ রিসেপ্টর পাথওয়ে, দুইটা পাথওয়ে আছে। আর দুইটা আলাদা করে লিখতে বললে আমার মনে হয় তোমাদের একটু কষ্ট হয়ে যাবে। যদি আমি যে কোনো একটা দিই তোমরা কি পারবা সেক্ষেত্রে? তোমাদের ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয়। দুটো আলাদা করতে পারো যদি বলি যে গ্রানিউল ডিপেন্ডেন্ট পাথওয়ে দাও অথবা ডেথ রিসেপ্টর পাথওয়ে দাও, তোমরা তো আমার মনে হয় দুইটা পাথওয়ে আলাদা করতে গেলে তোমাদের জন্য বেশি কষ্ট হবে। জি স্যার। স্যার একসাথেই দিয়েন যেটা দিবেন। আচ্ছা, আমি তোমাদের, তুমি ফিগারে এক্সট্রা রাখলে আমি মাইন্ড করবো না। তোমরা পারে যে ডেসক্রিপশন যে কোনো একটা চাইছে, বোঝা গেল? এভাবে বলতে পারে কিন্তু ফিগারে যদি দুইটা আলাদা না করো তাহলে আসলে ফিগার একটু মার্জিং আছে, এখানে তুমি দেখো ফিগার কিন্তু মার্জ আছে একটু। এইটা কিন্তু ডেথ রিসেপ্টর পাথওয়ে। তো ডেথ রিসেপ্টর পাথওয়ের সাথে আবার এই যে গ্রানিউল ডিপেন্ডেন্ট পাথওয়ের একটু রিলেশনশিপ আছে এখানে। আবার দেখো যে এই মানে এটা একটা মার্জিং আছে এখানে, বুঝছো? এটা অ্যাকচুয়ালি আলাদা করা যাচ্ছে না। তো হয়তো তোমার কাছে ডেসক্রিপশন যে কোনো একটা চাইতে পারে, কিন্তু ফিগার তুমি দুইটা দিলে সমস্যা নেই। ওকে, আলাদা করে পড়ার দরকার নেই। এটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল আসলে ফিগার পড়ার দরকার নেই, এটা অ্যাকচুয়ালি রোল কি ফাংশন কি, এটা ছোট কোশ্চেন। ডেফিনিশন, রোল কি ফাংশন। ক্লিয়ার? স্লাইড নিয়ে জি স্যার। জি আমার তো 3 নাম্বার স্লাইড শেষ, আমরা মনে হয় ইসে আসলাম 4 নাম্বার। এটা হচ্ছে ব্রিজিং স্লাইড, বুঝছো? এই স্লাইডে কোশ্চেন কম, এই স্লাইডে কোশ্চেন অ্যাকচুয়ালি একটাই। এটা অ্যাকচুয়ালি এই বলো, এই স্লাইডে একটা শর্ট কোশ্চেন আর একটা ব্রড কোশ্চেন। শর্ট কোশ্চেনটা হচ্ছে কি, ধরো আমি জিজ্ঞেস করলাম ডেনড্রাইটিক সেল কি, ওর রোল কি, কিভাবে ম্যাচিউর হয়, বা ইম্যাচিউর আর ম্যাচিউর ডেনড্রাইটিক সেলের মধ্যে কি কি তফাৎ হতে পারে। কোশ্চেনটা বুঝতে পারছো? স্যার এইটা শর্ট কোশ্চেন। মানে এইগুলা হচ্ছে প্রকারভেদ, মার্জ করে আসবে এমন না। ও মানে বুঝা গেল? আলাদা মানে আলাদা এই আসবে। এই টাইপের, এই টাইপ ভাবে আসতে পারে, আমি এটা বললাম। একসাথে আসবে না, এটা বললাম। ও আচ্ছা। মানে হয়তো স্যার তফাৎটা এটা আরেকবার একটু কাইন্ডলি বলবেন?
ডেনড্রাইটিক সেল কি এটা পড়লা, ডেনড্রাইটিক সেলের ফাংশন কি এটা পড়বা। দেন হচ্ছে গিয়ে এই যে এটা মানে ফিচার ফাংশন যেটা বলে, ডেনড্রাইটিক সেল কি, ফিচার ফাংশন কি, আর হচ্ছে গিয়ে ম্যাচিউর অ্যান্ড ইম্যাচিউর ডেনড্রাইটিক সেলের তফাৎটা কোথায়, বা হাউ ডাজ দ্য ম্যাচুরেশন অকার। এখানে দুইটা শর্ট কোশ্চেন বলছি, কিন্তু ওখানে একটা শর্ট কোশ্চেন বলছি, এখানে শর্ট কোশ্চেন বলছি। আর এখানে ব্রড কোশ্চেন বলতে আছে যে দুইটা সিগন্যাল, সিগন্যাল 1 আর সিগন্যাল 2। এটা আসলে আলাদাভাবেই আসবে, বা আলাদাভাবে আসার সম্ভাবনাই বেশি যদি ফিগারটা ছোট। তোমরা এটাকে তোমরা যদি এই একটা ফিগার পড়ো লাস্টেরটা, এইটা দিয়ে তুমি দুটারই অ্যান্সার আছে এখানে। মানে তোমার ওই যে সিগন্যাল 1 এন্ড সিগন্যাল 2 দুইটাই এই একই ফিগারে আছে, তুমি চাইলে একটা ফিগার দিয়ে দুটাই কাটা দিতে পারো। আমার মনে হয় তোমরা এই যে লাস্টের ফিগারটা পড়াই ভালো হবে। এটা পড়লে সিগন্যাল 1ও পড়া শেষ, সিগন্যাল 2ও পড়া শেষ, একই জিনিস এটাতে মানে। কিন্তু স্যার কোশ্চেন তো আলাদা হবে তাই না? তুমি আলাদা করে পড়তে পারো, সমস্যা নেই। কিন্তু এটাতে আমার আমার কথা হচ্ছে যেটাই আসুক না কেন, এখানে তোমার এই কোশ্চেন ব্রড কোশ্চেন আকারে আসবে, এখানে ফিগার দেওয়া লাগবে। সিগন্যাল 1 আসুক আর সিগন্যাল 2 আসুক, বা ধরো দুইটা নিয়ে আমি তো দুইটা নিয়ে আমি জাস্ট ডেসক্রিপশন লিখতে বললাম, সিগন্যাল 1 এ কি আর 2 তে কি হয় বল। বেশ বড় কোশ্চেন কিন্তু আসলে। এই স্লাইডে এইটুকুই আছে, বুঝা গেল? এই স্লাইড দেন আমরা কথা বলবো লেকচার 5 নিয়ে। দেখতেছো তোমরা? জি স্যার। আমি দেখি, দাঁড়াও একটু একটু ওভারভিউ দিই জিনিসটা। আচ্ছা, এইখানে লিম্ফ্যাটিক সিস্টেমে দেখো, লিম্ফ্যাটিক সিস্টেম কি, কম্পোনেন্ট কি, এটা হচ্ছে কিভাবে কাজ করে। ফিগার লাগবে না, ডেসক্রিপশন দিবা। এখন তুমি বলতে পারো ডেসক্রিপশন কিভাবে দিবা, তাই তো? ডেসক্রিপশনটা এভাবে, আর ওই যে পয়েন্ট দেওয়া আছে তো। এই যে এই 1 2 3 4, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। পুরো মোটা দেখো, ভুল করো না। 1 2 3 4, চারটা। এখানে শুধু ফিগার পড়া লাগবে না, ডেসক্রিপশন পড়বা। দেন হচ্ছে অ্যান্টিজেন কে অ্যান্টিবডি কি, এটা তো তোমাকে আসলে ডেফিনেশন তুমি জানতেই হবে যে অ্যান্টিজেন কে অ্যান্টিবডি কি, এখানে তো কিছু বলার নেই। বা টি লিম্ফোসাইট কারা আর বি লিম্ফোসাইট কারা, এটা তো পড়তে হবে। আচ্ছা, বিস এটা অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য, এটা নিয়ে পরে আমাদের অনেক বলা হয়েছে তাই না? বি সেল রিসেপ্টর কি আর টি সেল রিসেপ্টর কি, এটা নিয়ে তো পরে আমরা বিশদ আকারে পড়ছি, এটা এখান থেকে না পড়লেও হবে। দেন হচ্ছে গিয়ে এখানে লিম্ফোসাইট ডেভেলপমেন্টটা কিভাবে হয় এটা পড়বা, লিম্ফোসাইট ডেভেলপমেন্ট কিভাবে হয়। দেন ক্লোনাল সিলেকশনে মিনিট, ক্লোনাল সিলেকশনে অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা রাদার একটু বেশি ইম্পর্টেন্স পাবে, কারণ এখানে অ্যাকচুয়ালি
বি সেলে ক্লোনাল এক্সটেনশনে কি হয় আর টি সেলে ক্লোনাল সিলেকশন হলে কি হয়। এটা কিন্তু আলাদাভাবে কোশ্চেন আসবে না, আসলে একসাথেই আসবে যে বি সেলে ক্লোনাল সিলেকশনে কি কি হয় আর টি সেলে ক্লোনাল সিলেকশনে কি কি হয়। এইভাবে কোশ্চেনটা আসবে, এটা ডেসক্রিপটিভ কোশ্চেন, চলো এটা ফিগার বলা কোশ্চেন না। দেন এইটা এই স্লাইড আর এই স্লাইডের লেখা কিন্তু একই, একটু মার্জ টাইপের। ফিগার এখানে নেসেসারি না, কিন্তু ইটা নেসেসারি, যে ডেসক্রিপশনটা এখানে একটু বেশি নেসেসারি না। দেন হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসপন্স, এটা শর্ট কোশ্চেন। প্রাইমারি রেসপন্স কাকে বলে, সেকেন্ডারি রেসপন্স কাকে বলে। এটা ফিগার সহ পড়লেই ভালো হয়, কিন্তু এটা মেইনলি শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে হতে পারে না। সেল মিডিয়েটেড অ্যাডাপটিভ ইমিউনিটি, আচ্ছা দাঁড়ান। এখানে প্রথমবারের মতো বলা আছে যে ইনফরমেশনটা পড়বা, কারণ প্রথমবারের মতো বলা আছে যে হেল্পার সাইটোটক্সিক টি সেল ক্লাস 1 এর সাথে ইন্টারঅ্যাক্ট করে আর হেল্পার টি সেল ক্লাস 2 এর সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটা প্রথমবারের মতো বলা আছে এখানে, এই ফার্স্ট টাইম। এটা এখানে বলবো, আর এখানে লাস্ট আছে যে এডিসিসি, এটা খুব একটা দরকার নাই, যে লো অফ সাইটোকাইন প্রোডিউসিং ইন অ্যাক্টিভেটিং ম্যাক্রোফেজেস, এটা ডেসক্রিপশন করে গেলে স্মল আকারে হয়ে গেল, কিন্তু কিলিং ভাইরালি ইনফেক্টেড সেল এডিসিসি, ফার্স্ট টাইম তোমরা এডিসিসি পড়বে এখানে। এডিসিসি এই জিনিসটা দেখে ভালো করে। আর লাস্টের দিকে যে ওভারভিউটা আছে, এই ওভারভিউটা তোমাদের অ্যাকচুয়ালি দুইটা ওভারভিউ একই, এটাও যায় এটাও তাই। এটা ফিগার আকারে আসলে আমার মনে হয় যে যে কোনো একটা পড়লেই হচ্ছে, ইদার তুমি এটা পড়ো না তুমি এটা পড়ো, যে কোনো একটা তোমাদের ইচ্ছা। ওকে, একই জিনিস একটা। আমি বলবো যে কিন্তু ক্লোনাল সিলেকশন পড়লেই এটাই পড়া হয়ে যায় একসাথে, এটা যে যেটা উইচ এভার ইউ ফাইন্ড ইউজ ইজি। লেকচার 6, অ্যান্টিবডি, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি পড়বা। অ্যান্টিবডি, স্ট্রাকচার অফ অ্যান্টিবডি, পাঁচটা ক্লাস, পাঁচটা ক্লাস নিয়ে দাঁড়াও এক মিনিট। পাঁচটা ক্লাস নিয়ে আমার মনে হয় যে এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, এখানে আইজিজি যে স্ট্রাকচারটা, এটাই তো অ্যান্টিবডি স্ট্রাকচার, একটা পড়লেই হয়ে যাচ্ছে। এই অ্যান্টিবডি স্ট্রাকচার যা আর আইজিজি স্ট্রাকচারও সেম, ডিফারেন্স কিছু নাই, কিন্তু একই জিনিস। শুধু ডেসক্রিপশনটা দেখলাম, ডেসক্রিপশনে অ্যাকচুয়ালি কি বলা আছে যে ভেরিয়েবল, যে খালি চেইন গুলো বলা আছে, ভেরিয়েবল যে কার ভেরিয়েবল কয়টা, যে একটা একটা হেভি চেইনে যে একটা ভেরিয়েবল রিজন থাকে, তিনটা কনস্ট্যান্ট রিজন থাকে, আর একটা লাইট চেইনে একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট থাকে। এই জিনিসটাই বলছে একটু। পাঁচটা অ্যান্টিবডির যে তফাৎ, এটা অ্যাকচুয়ালি এইখান থেকে, এই যে 5 ক্লাসেস অফ অ্যান্টিবডিস, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এইখান থেকে না পড়ে এইখান থেকে পড়া ভালো। এই জায়গা থেকে ফিগার মার্জ করে পড়ো, কিন্তু ফিগার দেওয়ার দরকার নেই। কথাটা বুঝতে পারছো? ওই স্লাইড আর এই স্লাইড মার্জ করে করো, কিন্তু ফিগারের দরকার নেই। ক্লিয়ার? শুনতে পাচ্ছ তোমরা? Yes, জি sir. স্যার। জি স্যার। পাঁচটা ক্লাস যে ওইটা আর ওই স্লাইড, এই দুই স্লাইড মার্জ করে পড়ো, কিন্তু ফিগার না। দেন হচ্ছে কি লিঙ্কিং অফ অ্যান্টিবডি টু আদার কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম।
আচ্ছা, এখান থেকে হতে পারে কি যে ক্রস লিঙ্কিং কিভাবে এটার এফিসিয়েন্সিটাকে প্রভাবিত করে, ক্রস লিঙ্কিংটা কিভাবে এর এফিসিয়েন্সি প্রভাবিত করে, এটা পড়বো এখান থেকে। দেন অ্যাক্টিভেশন অফ দ্য ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে। এখানে ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়েতে তোমার এই যে পার্টটা, এই যে ফিগারটা দেওয়া আছে যে টিউলিপের স্ট্রাকচার এবং এটা যে বাইন্ড করতেছে, আই থিঙ্ক দিস ইজ নট নেসেসারি, তোমাকে অ্যাকচুয়ালি পাথওয়েটা করতে হবে। এই ফিগারটা অ্যাক্টিভেশনে যে এই যে ফিগারটা আছে, এই যে C1 কমপ্লেক্স, দেন হচ্ছে C1 QRS, এটা অ্যাকচুয়ালি দরকার নেই তোমার, অ্যাকচুয়ালি এই পাথওয়েটা, এটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটিস অফ দ্য ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথ, অ্যাক্টিভেশনটা ফিগার ছাড়া পড়বা, যে অ্যাক্টিভেশনটাতে C1 QRS দ্বারা শুরু হয়, ডিসক্রিপশন পড়বা, ফিগার পড়বা না। বাট তুমি পাথওয়েটা পড়বা, এটা দুইটা কিন্তু আলাদা কোশ্চেন করলাম, বা তোমরা কি বুঝতে পারছো? দুইটা কিন্তু আলাদা কোশ্চেন বলছি। অ্যাক্টিভেশন আর অ্যাক্টিভিটি দুটো কিন্তু আলাদা। প্রথমত C1 QRS দ্বারা পাথওয়েটা অন হচ্ছে, এটা অ্যাক্টিভেশন। আর পাথওয়েতে কি কি ঘটে, মানে ইফেক্টর ফাংশন কি, এটা কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আচ্ছা, আচ্ছা এফসি রিসেপ্টর না, এফসি রিসেপ্টরে যে কোনো একটা নিয়ে পড়বা প্রত্যেকটা অ্যান্টিবডির। ক্লিয়ার? এফসি রিসেপ্টর যে কোনো একটা নিয়ে পড়বা প্রত্যেকটা অ্যান্টিবডির। তিনটা অ্যান্টিবডি নিয়ে পড়ানো হয়েছে, এর মধ্যে আইজিএ এর শুধু একটাই পড়ানো হয়েছে, যে সেটার ক্ষেত্রে কোনো অপশন নাই। আর বাকি দুটার ক্ষেত্রে যে কোনো একটা একটা করে পড়বা। ক্লিয়ার? জি স্যার। আমরা 7-এ যাব। আচ্ছা, তোমাদের ওই দিন ল্যাবটা আমার মনে হয় বিকালের দিকে হবে। এখন বিকালের দিকে কয়েকজনের ক্লাস আছে বোধহয়, যেটা ক্লাসে হাত তুলছিল বোধহয় কয়েকজন। তো যাদের ক্লাস আছে তাদের সাথে আমরা একটু করে নিব, একটু কি বলে, আমি শনিবার আসলে আসতে চাচ্ছি না। তো যাদের ক্লাস আছে তাদের সাথে আমরা একটু প্লটিং করে নিব, ওদেরকে একটা ডিফারেন্ট টাইম দিব, ওদের ক্লাসের সময় যাতে না পড়ে, করে ওই দিন বিকালে 4:40 অব্দি আমার ক্লাস, আর 5টা থেকে আমরা শুরু করবো, ওই দিনই শেষ করবো। শনিবার আসলে আমি তোমাদেরও আনাতে চাচ্ছি না, আমিও আসতে চাচ্ছি না। এই এখন এই স্লাইডটা স্যার হুম স্যার আমাদের তো লাস্ট স্লটে আরেকটা মানে ক্লাস আছে একদম 6টা কত পর্যন্ত জানো লাস্ট স্লটের ক্লাসটা? ওই যে সেটা কয়জনের আছে এটা নিয়ে আমরা ওই যে ছুটির পরে ক্লাসে এসে কথা বলবো, সেটা কয়জনের আছে, তাদের সাথে কিভাবে জিনিসটা করা যায়, এটা নিয়ে আমরা ছুটির পরে যে মঙ্গলবার এসে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা স্যার, মঙ্গলবারে কি কোনোভাবে নেওয়া যায় না? মঙ্গলবারে নিলে তো ক্লাস স্যাক্রিফাইস করতে হবে। ও তুমি বলতেছো যে ল্যাবটা ওই ক্লাসের টাইমে নিবো, তাই? হ্যাঁ, মানে মঙ্গলবারে নিলে ভালো হইতো, কারণ সেদিন পরীক্ষা দিয়ে আসলে স্যার এনার্জি কতটুকু করবে। মঙ্গলবার কি 25th এর কথা বলতেছো তোমরা? আমার একটা মিট আছে। মঙ্গলবার না, মঙ্গলবার হচ্ছে গিয়ে আমরা যে ছুটির পরে যে মঙ্গলবারের কথা বলতেছি, এই আচ্ছা। মঙ্গলবার না, ছুটির পরে মঙ্গলবার যেটা সবার একসাথে ওইটা। তখন মানে করে ফেলা যায়। না, এই ল্যাবটাতে আসলে স্লটিং করে করা যায়। স্লটিং করে বলা কি, তুমি আইদার ফার্স্ট 1 ঘন্টা থাকবা, তাহলে সেকেন্ড 1 ঘন্টা থাকবা। মানে এটা অ্যাকচুয়ালি ছোট একটা ল্যাব, মানে তোমার ব্লাড গ্রুপিং, তো ব্লাড গ্রুপিং করতে কিন্তু সময় লাগে না। এটা কিন্তু মানে পার পার্সন যদি যাকে করতে দিব তার কিন্তু 10 মিনিট টাইম লাগবে। আর ব্লাড তো আসলে সবাই তোমরা দিতে রাজি হও না, এটা তো অনেকে দিতে রাজি হয় না। মানে আঙ্গুলের যে ডায়াবেটিসের টেস্টিং যেভাবে করে আর কি, যে আঙ্গুলের টিপে একটা ছিদ্র করে ওখান থেকে একটুখানি ব্লাড নেওয়া হয়, ওইরকম আর কি। ব্লাড মানে ওখানে লাইক সিরিঞ্জে করে ব্লাড আনা লাগবে না। কিন্তু ব্লাড রোজার মধ্যে তো ব্লাড বের করা নিয়ে কিছু অ্যালিগেশন থাকে, বা কিছু আমাদের নিয়ম মেনে চলতে হয়, এই কারণে আসলে রোজার মধ্যে করানো হয় নাই।
ওটা করতে বেশি সময় লাগবে না, এটা হয়তো স্লটিং করে করে ফেলবো, যে হাফ এক সময় হাফ আর এক সময় এভাবে করে ফেলবো, সমস্যা নেই, সব সময় থাকা লাগবে। স্যার মঙ্গলবারের ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন স্যার, যে মঙ্গলবারে নেওয়া যায় কিনা, কারণ তাহলে ওই দিন আসলে একে তো স্যার 3টা ক্লাস, তারপর আপনি যদি ওই দিন মানে এক্সাম আছে আপনার, এরপর আবার ল্যাব যদি হয় মানে আর কোনো কিছু থাকবে না স্যার আমাদের। তুমি যেটা বলতে চাচ্ছ ওটা আমি করতে পারতাম, কিন্তু কিছু আলাদা আলাদা ফ্যাক্টর আমাকে এখানে একটু কনসিডার করতে হচ্ছে, এই কারণে আসলে অ্যাসুরেন্স দিতে পারছি না, নাহলে এখন অ্যাসুরেন্স দিতে পারতাম যে ওই দিন মঙ্গলবারে হবে কিনা। যাই হোক, আমি কথা বলবো ল্যাব অফিসারের সাথে। আচ্ছা, এখানে লেকচার 7 নিয়ে আমরা একটু কথা বলি, রেকগনাইজেশন অফ অ্যান্টিজেন বাই বি সেল অ্যান্ড টি সেল। ওকে, এই স্লাইড আসলে নেসেসারি না। ইমিউনোগ্লোবুলিন জিন, এটা আমরা জানি যে বিসিআর, এটা অ্যাকচুয়ালি কনসেপচুয়াল। প্রথম স্লাইডটা এটা অ্যাকচুয়ালি তোমার নিজের জানার জন্য, যে বি সেলের বাইন্ড করতে গেলে, বিসিএল রিসেপ্টরের বাইন্ড করতে গেলে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলে হয়, এমএসসি মলিকিউল লাগে না। কিন্তু টি সেলের ক্ষেত্রে আমাদের টি সেল রিসেপ্টর লাগবে, সাথে এমএসসি মলিকিউল লাগবে, মাঝখানে অ্যান্টিজেনটা লাগবে। এটা জাস্ট বেসিক ডিফারেন্সটা। ইমিউনোগ্লোবুলিন জিন অ্যারেঞ্জমেন্ট, এটা একটা ব্রড কোশ্চেন। ইমিউনোগ্লোবুলিনের জিন অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়, এখান থেকে কিভাবে এসে ফিগার সহ ইয়ার যদি আসে, এটা বলে রাখলাম। দেন হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল মডেল অফ বিসিআর। আচ্ছা, এটা দিয়ে তুমি দুইটা ফিগার চালাতে পারো। প্রথমত তোমাকে যদি আসে যে বি সেল রিসেপ্টরের দেখাও, মানে তোমার কি বলে, এক মিনিট, ওকে, দুইটা কোশ্চেন আছে এখানে, বি সেল রিসেপ্টর আর একটা হচ্ছে বি সেল কো রিসেপ্টর, দুইটা আলাদা কোশ্চেন। এখন ইদার এটা আসবে নাহলে ওটা আসবে, ইদার হয়তো কো স্টিমুলেশন চাবে অথবা স্টিমুলেশন চাবে। এখন তুমি ওই অনুযায়ী ফিগারটা ইউজ করবে, কিন্তু বি সেল রিসেপ্টর আসলে কিন্তু, ধরো এই যে 48 অ্যামিনো অ্যাসিড, 61 অ্যামিনো অ্যাসিড, 10, এই নাম্বার গুলো জরুরি না, কিন্তু যে নামগুলো আইটেম, আইজি আলফা, আইজি বিটা, হেভি চেন, লাইট চেন, এই জিনিসগুলোর ডেসক্রিপশন, এই জিনিসটা জরুরি। আর এই পাশে একটা ডেসক্রিপশন আছে যেটা আমি তোমাদের ক্লাসে লিখে দেখাইছিলাম, এই জিনিসটা জরুরি। এটা আসলে ফিগার সহ আসবে, দিস ইজ ব্রড কোশ্চেন। কো স্টিমুলেশন ফিগার সহ আসতে পারে, ছাড়াও আসতে পারে। কো স্টিমুলেশনটা দুইভাবে পড়া আমরা অ্যান্সার করতে পারি। দেন আমরা টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টরও একই কোশ্চেন, রিসেপ্টরের একটা কোশ্চেন আর কো স্টিমুলেশনের একটা কোশ্চেন। এই যে রিসেপ্টরের একটা কোশ্চেন, কো রিসেপ্টরের একটা কোশ্চেন, এই দুটো কোশ্চেন আলাদা, কিন্তু ফিগার কিন্তু একই মোরাললেস। তুমি যদি কো রিসেপ্টর ওয়ালা ফিগার পড়ো, তাহলে তুমি রিসেপ্টর ওয়ালা ফিগারও পড়তেছো, অ্যাকচুয়ালি তাই। ধরো তুমি এই ফিগারটা যদি তোমরা পড়ো, সাপোজ এই ফিগার যদি তোমরা পড়ো, তাহলে তোমরা অটোমেটিক্যালি আগের স্লাইডের ফিগারটাই পড়তেছো, এটা ওটার সাথে কমন। তো একটা দিয়ে আরেকটার কাজ চালানো যাবে। পেপটাইড রিকগনিশন বাই এমএইচসি মলিকিউল, এক মিনিট, অ্যাকচুয়ালি তোমাদের যত ব্রড কোশ্চেন আমি পড়াইছি এর মধ্যে ডেসক্রিপটিভ ব্রডই বেশি, ফিগার ওয়ালা ব্রড কিন্তু একটু কম আমার কাছে মনে হয়। এটা অ্যাকচুয়ালি কোর স্টিমুলেশনের সাথেই যাবে। এলসিকে পেপটাইড ডিগ্রি, আচ্ছা পেপটাইড ডিগ্রিগেশন পার্টটা এতটা নেসেসারি না। ক্লাসিফিকেশন অফ টিসিআর, দুটার মধ্যে ডিফারেন্স, না এটা তোমার কনসেপ্ট জানলেই হচ্ছে, নট ফর কোশ্চেন, যে আলফা বিটা টিসেল আর হচ্ছে গিয়ে গামা ডেল্টা টিসেল। আচ্ছা, এইখানে এমএসসি মলিকিউলের দুটার মধ্যে ডিফারেন্সটা পড়বা। হুম, এই কোশ্চেনটা পড়বা, এমএসসি মলিকিউলের দুটার মধ্যে ডিফারেন্সটা। আমার মনে হয় ফিগারটা কোটা দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার এই পার্টটা? জি স্যার। জি স্যার। ওকে, অ্যান্টিবডি কি সি করে এটা দরকার নেই, এখানে এই পেজে অ্যাকচুয়ালি তোমাদের কিছু ডেফিনিশন আছে, যে আমি অ্যান্টিজেনিসিটি কি, ইমিউনোজেনিসিটি কি, এগুলো অ্যাকচুয়ালি এগুলাই পড়বা। কমপ্লিট অ্যান্টিজেন কি, পার্শিয়াল অ্যান্টিজেন কি, এটা পড়বা।
কমপ্লিট অ্যান্টিজেন পার্ট, এটা জাস্ট ডেফিনিশনের জন্য। এই দুইটা স্লাইডে জাস্ট ডেফিনিশনই আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার নেই। ডাইভ্যালেন্ট অ্যান্টিবডি কিভাবে কাজ করে এটা দরকার নেই। মাল্টিভ্যালেন্ট অ্যান্টিবডির মধ্যে তোমরা অ্যাকচুয়ালি এখানে আহ, তোমাদেরকে বলতে পারে যে আজ শর্ট কোশ্চেন এখানে আজ করতে পারে যে বাইন্ড করলে কোন ক্ষেত্রে বাইন্ডিংটা সবচেয়ে এইভাবে কোশ্চেন আসতে পারে কনসেপচুয়াল, কোন ক্ষেত্রে বাইন্ডিংটা সবচেয়ে স্ট্রং হয়, বা কোন ক্ষেত্রে সেপারেশন হয়, কোন ক্ষেত্রে সেপারেশন হয় না, এইভাবে কোশ্চেনটা আসতে পারে এখান থেকে যদি আসে। আহ এই দুটো ব্রড, এটাও ব্রড, পরেরটাও ব্রড, যে কোনো একটা আসবে। ইদার হয়তো এমএসসি ক্লাস 2 দিয়ে আসবে অথবা এমএসসি ক্লাস 1 দিয়ে আসবে, যে কোনো একটা আসবে। এটা ব্রড কোশ্চেন। নেচার অফ টিসিআর সিগন্যালিং না, এটা জাস্ট তোমাকে কনসেপ্ট দেওয়া হয়েছে। এটা এটাও না, এটাও পরীক্ষা দেবে না, এটা হচ্ছে জাস্ট কনসেপচুয়াল। তুমি তুমি জাস্ট কনসেপ্ট বা কিছু কিছু জিনিস দেখবা বারবার একটু তোমাদের রিওয়াইন্ড করানো হয়েছে, মানে খানিকক্ষণ পর পর দেখতেছো যে একই জিনিস আবার আসে কিছু ক্ষেত্রে। কারণ কি, প্রথমে ওই জিনিসটা নিয়ে একটু বেসিক দেওয়া হয়েছে একটু আগে, পরে যখন ওইটা নিয়ে একটু অ্যাডভান্স কিছু আমরা ডেলিভার করতে চাই, তখন ওইটা একটা রিক্যাপ দেওয়ানো লাগে, ওটা জাস্ট একটা রিক্যাপ দেওয়া। এটা এইভাবে নিবা, বোঝা গেল? যে কোনো এক জায়গা থেকে পড়লেই কিন্তু হয়েছে জিনিসটা, দুই জায়গা থেকে পড়ার দরকার নেই। আচ্ছা, এইটা একটা ব্রড কোশ্চেন। এই যে সিগন্যালিং পাথওয়ে ডাউনস্ট্রিম অফ টিসিআর সিগন্যালিং, টিসিআর এর ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়ে কি কি, আর এটা নিয়ে তো আমি বলেই দিছি ক্লাস নেওয়ার সময়। এগুলো দুইটাই ব্রড অ্যাকচুয়ালি, এটাও ব্রড এটাও ব্রড। এক মিনিট। আচ্ছা, এইটা দরকার নেই, ওকে, আগেরটা করবো ভালো করে। এই পার্টটা, এই পার্টটা ভালো করে দেখবা, এই পরেরটা দরকার নেই। দেন অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেল, অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেলটা এই লাস্টের পার্টের সাথে কো স্টিমুলেশনের সাথে মার্চ করে পড়বা, একই জিনিস, একই কনসেপ্ট। আমার মনে হয় এইটা না পড়ে লাস্টের পার্সেল এটা পড়লেই হয়, ওকে। এই অ্যান্টিজেন প্রসেসিং বাই বি সেল পড়ার দরকার নেই, ক্লিয়ার? জি আর স্যার। নেচার, জি স্যার। নেচার অফ বি সেল অ্যাক্টিভেশনটা তুমি একটা একটা স্মল কোশ্চেন হিসেবে পড়বা, নেচার অফ বি সেল অ্যাক্টিভেশন একটা শর্ট কোশ্চেন হিসেবে পড়বা। ক্লিয়ার? তাহলে 8টা স্লাইড। জি স্যার, হিউজ সিলেবাস স্যার। হুম, ইমিউনোলজিতে আসলে পেইন হবে, একটু বলে রাখি, পড়তে গেলে বুঝবা আসলে কারা খাবা। তো একটু কি বলে, একটু আমি সাজেস্ট করবো একটু খাতা কলম নিয়েই বসো আর কি। হ্যাঁ, মানে স্যার খাতা কলম নিয়ে বসেও ভুলে যাই স্যার, লিখতে লিখতেও ভুলে যাই সব। খাতা কলম, আমি কেন খাতা কলম নিয়ে বসার কথা বললাম, যে খাতা কলম নিয়ে যদি না বসো তাহলে যা পড়বা তাও ভুলে যাবে। খাতা কলম নিয়ে বসলে মনে রাখার প্রবাবিলিটি একটু বাড়বে আর কি, খাতা কলম নিয়ে বসলে। তো স্যার শর্ট আর ট্রিক কথা, শিখাই দেন কিভাবে মনে রাখবো স্যার। এখানে অ্যাকচুয়ালি কোনো সোজা ট্রিক নেই, পুরো পার্টটাই কিন্তু কনসেপচুয়াল। এখন আমি এইটুকু বলতে পারি যে আমি হয়তো ঘোরাবো না কিছু, কারণ এখানে আমার ঘোরানোর দরকারও নাই আসলে। তোমরা এমনিতেই অনেক ডিফিকাল্টিতে পড়বো, আমি ঘোরাবো না, আমি আসলে খুবই সিম্পল, মানে আমি খুবই মোস্ট অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি অল দ্য কোয়েশ্চেন, অ্যাপ্রক্সিমেটলি বলতেছি, যদি ওয়ার্ডও চেঞ্জ না হয়, মানে বেশিরভাগ কোয়েশ্চেনই তোমার হয়তো ডিরেক্ট তোমার আনসারটা চাবে, বা ডিরেক্টলি হয়তো তোমাকে একটা ইন্ডিকেশন দিবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হবে কি যে আমি হয়তো ডিরেক্ট অ্যান্সার চাচ্ছি কিন্তু তুমি অ্যান্সারটা ধরতে পারবা না, এই প্রবলেমটা হবে যেহেতু ইনফরমেশন বেশি আছে। কিন্তু এই জন্য বললাম যে একটু ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো। ফিগার কিন্তু এত বেশি আসে নাই, কিন্তু মেইনলি তোমাদের এতগুলো ফিগার দেওয়া হয়নি, কিন্তু কনসেপ্ট বেশি, ফিগার কম। আই হোপ তোমরা ভালো করো, আমি কোশ্চেন স্ট্যান্ডার্ডই রাখবো,
আমি টাফ করবো না, এটুকু বলতেছি। তো আশা করি তোমরা ভালো করবা। জাস্ট যেভাবে বললাম এভাবে একটু ফলো করে এসো জিনিসগুলো। ওকে জি স্যার। ওকে, তাহলে আমি তোমাদেরকে বেস্ট উইশেস বলতেছি। আর কমিউনিকেশন হবে। আর সবাই ভালো করে একটা ঈদ কাটাও। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আল্লাহ জি হাফেজ। স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার।